চোখ বন্ধ করুন। মাহাদি চোখ বন্ধ করে বলল, চোখ টোপ তুলে নেবেন নাকি? কথা দিচ্ছি কারো দিকে তাকাবো না, তাও এই অধমের চোখ জোড়া নেবেন না, নইলে আপনাকে দেখব কি করে। খালি বাজে কথা। ঝুঁকুন অল্প। পাহাড়ের মতো লম্বা। মাহাদি ঝুঁকে মুখ নিচু করলো। সুনেহারা অমনি টপ করে একটা চুমু খেলো মাহাদির পুরুষালী ঠোঁট জোড়ায়। মাহাদির শরীর বিদ্যুৎ স্পৃষ্ট হলো যেন। চোখ খোলার আগে সুনেহারা হাওয়া দৌড় লাগালো মহলের দিকে। মাহাদি তখনও দাঁড়িয়েছে। পিছনে ফিরতেই দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল। তারপর সুনেহারা মুখ লুকিয়ে দ্রুত হাঁটা দিল। মাহাদি নিজের অজান্তে একটু হেসে ফেলল। যাত্রার দিন অবশেষে চলে এলো। আলো এখনো ভালো মতো ফোটেনি। নদীর বুক জুড়ে হালকা কুয়াশা দেখা যায়। ঘাটে দাঁড়িয়ে আছে শাহাবাদের জমিদার পরিবার, প্রহরী আর প্রয়োজনীয় জিনিসপত্র। তাদের সামনে নোঙর করা বিশাল জাহাজ। বায়েজিদ অন্য রাজ্য থেকে আনিয়েছে। যদিও পাহাড়ি রাস্তা দিয়ে ঘোড়ায় গাড়ি করে যাওয়া যেত, কিন্তু সেদিকটায় নাকি রাত বিরেতে ডাকাত হামলা হয়। পরিবার নিয়ে ভ্রমণ কালে কোনো শঙ্কা রাখতে চায় না বায়েজিদ। জান্নাত তো জাহাজটা দেখে হা হয়ে গেল। তোতা পাখির মতো চিকন কণ্ঠে বলল, ও বাবা, এটা কি সত্যিই পানিতে ভাসে? বায়েজিদ হেসে বলল, হ্যাঁ মা, এটা পানিতে ভাসে, আর আমরা এখন এটাতেই চড়বো। জাহাজটা প্রাচীন রাজকীয় বাণিজ্যিক জাহাজের আদলে নির্মিত। মোটা শালা সেগুন কাঠের গায়ে সময়ের মাধুর্য দেখা যায়। অবশ্য গাম্ভীর্য এতটুকুও কমেনি। জাহাজের নাকের অংশ খোদাই করা এক ডানা মেলা বাজ পাখি। দূর থেকে মনে হয় পাখিটা নদীর বুকে উড়ে চলেছে। তিনটা বিশাল মাস্তুল আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। সাদা পালগুলো গুটিয়ে বাঁধা। হাওয়ায় দুলছে লম্বা দড়িগুলো। পিতলের তৈরি রিং আর বন্ধনীতে আলো পড়ে সোনালি আভা ছড়াচ্ছে। উপরে ডেকে দাঁড়িয়ে থাকা নাবিকরা ব্যস্ত হাতে সব বন্দোবস্ত করছে। যাত্রার প্রস্তুতি নিচ্ছে নিখুঁতভাবে। জাহাজের তলদেশ বিশাল প্রশস্ত। সেখানে সহজে ঘোড়া, মালপত্র এবং কয়েক ডজন মানুষ অবস্থান করতে পারে। বায়েজিদ জান্নাতকে কোলে তুলে বলল, চলুন শাহজাদি, অভিযান শুরু। পছন্দ হলো তো আমার মায়ের? জান্নাত খিলখিল করে হেসে উঠল। সাহারা গম্ভীর মুখে জাহাজটার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আগে পরীক্ষা করে দেখবে জাহাজ তার পছন্দের যোগ্য কিনা। শাখা ভয়ে আবিদের কোলে গুটিয়ে আছে। কিছুক্ষণ পরে সিঙ্গার দীর্ঘ শব্দ ভেসে উঠল। নাবিকেরা একসাথে চিৎকার করলো, পাল খোলো। ধীরে ধীরে বিশাল সাদা পালগুলো খুলে গেল। বাতাস এসে সেগুলো ফুলিয়ে তুলল। মোটা দড়িগুলো টান টান হয়ে উঠল। নোঙর তোলা হলো। ধীরে ধীরে নদীর বুকে এগিয়ে চলল জাহাজ। শাহবাদের ঘাট ক্রমশ ছোট হতে লাগলো। দূরে মিলিয়ে গেল প্রাসাদের মিনারগুলো। নদীটা বিশাল, এত বিশাল যে মাঝ নদীতে এসে দুই তীরই প্রায় অস্পষ্ট হয়ে গেল। চারিদিকে শুধু অথই পানি আর পানি। আজ নদী বড্ড অশান্ত। বাতাসের তাড়নে বড় বড় ঢেউ উঠছে। এক একটা ঢেউ এসে জাহাজের গায়ে আছড়ে পড়ছে। ছিটকে উঠে আসছে সাদা ফেনা। বাতাসে কাঁচা পানির গন্ধ নাকে লাগে। দূরে জেলেদের ছোট ছোট নৌকা ভাসছে। আকাশ জুড়ে উঠছে অসংখ্য সাদা পাখি। জান্নাত ডেকের রেলিং ধরে দাঁড়িয়ে বাইরেটা দেখছে। সুনেহারা মেয়েকে নিয়ে দেখছে মাঝ নদীর সৌন্দর্য। জান্নাত ছোট আঙ্গুল দেখিয়ে বলল, ওইটা মাছ না কচ্ছপ? সুনেহারা চোখ সরু করে তাকায়। তুই কচ্ছপ চিনিস? হ্যাঁ। কোথায় দেখলি? জান্নাত হেসে বলল, বাগান বাড়ির ঘাটে ওই যে সেনাপতিটা আছে না, ও দেখিয়েছে। মেহেরুন্নেসা দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছে। জীবনের প্রথম রাজ্যের বাইরে যাচ্ছে। বুকের ভেতরে জমে থাকা ভারগুলো একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। বিয়ের পর থেকে স্বামীর সাথে সুন্দর মুহূর্ত কাটানোই হয়ে ওঠেনি মেয়েটার। একের পর এক অশান্তি লেগেই থাকতো। অবশেষে একটু সুখের সন্ধান মিলেছে যেন। বায়েজিদ এসে পাশে দাঁড়ালো। ভালো লেগেছে? মেহেরুন্নেসা মৃদু হেসে মাথা নেড়ে বলল, অনেক। জাহাজ চলছে নদীর বুকে গর্জন তুলে। দিন পেরিয়ে সন্ধ্যা এলো। সন্ধ্যা পেরিয়ে আবারও সকাল। দীর্ঘ নদীপথ অতিক্রম করে অবশেষে দ্বিতীয় দিনে দুপুরে দূরে দেখা গেল অসংখ্য ঘাট, উঁচু উঁচু দালান, রঙিন পতাকা, বাণিজ্যিক জাহাজের সারি, গমগমে জনসমাগম। একজন নাবিক জানিয়ে দিয়ে গেল এটা আমিরাবাদের সীমানা। সবাই সামনে এগিয়ে এলো। জান্নাত তো উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠল। সাহারা সুনেহারার কোলে ঘুমন্ত অবস্থায় আছে। ধীরে ধীরে জাহাজ এগিয়ে গেল বিশাল পাথরের ঘাটের দিকে। আমিরাবাদের ঘাট সবসময় মানুষের কোলাহল মুখর। বণিকেরা মাল নামাচ্ছে। ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি সহ ঠেলা গাড়িও দেখা যায়। দূর দেশের ব্যবসায়ীরা এখানে আসে ব্যবসার কাজে। শাহাবাদ সহ আরও 6টি রাজ্য আমিরাবাদের অধীনে। জাহাজের পাটাতন নামানো হলো। বহুদিন পর শাহাবাদের রাজপরিবার নতুন এক অঞ্চলের মাটিতে পা রাখলো। ঘাটে নামার কিছুক্ষণ পরেই সম্রাটের দূত এসে হাজির। লোকটার পরনে সোনালি কারুকাজ করা পোশাক, কোমরে রাজকীয় প্রতীক খচিত তলোয়ার। ভদ্রলোক সম্মানের সাথে মাথা নত করে বললেন, আমিরাবাদের সম্রাট আমাদের স্বাগতম জানিয়েছেন। তিনি আপনাদের জন্য একটি বাগানবাড়ির ব্যবস্থা করেছেন। যতদিন ইচ্ছা অবস্থান করতে পারবেন। বায়েজিদ হাসি মুখে ধন্যবাদ জানালেন। দীর্ঘ পথের ক্লান্তি সবার শরীরে। তাই আর দেরি না করে ঘোড়ার গাড়িতে রওনা হলো তারা।
শহর পেরিয়ে, বাজার পেরিয়ে, মানুষের কোলাহল পেরিয়ে ধীরে ধীরে পথটা নির্জন হতে লাগলো। পাকা রাস্তা শেষ হয়ে এলো, শুরু হলো পুরনো পাথরের পথ। চারিপাশে বিশাল বিশাল গাছ, শতবর্ষী বট গাছ, অজানা নামের অতিকায় বৃক্ষ সহ চেনা অচেনা গাছগাছালিতে ভরপুর। সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারছে না। জান্নাত গাড়ির জানালা দিয়ে মুখ বের করে বলল। আমরা কি জঙ্গলে যাচ্ছি? সুনারার মনটাও কেমন খুঁতখুত করছে। মনে তো হচ্ছে তাই। আরো প্রায় 1 ঘন্টা পথ চলার পর অবশেষে তারা পৌঁছালো জমিদারের ব্যবস্থাপনায় থাকা বাড়িতে। বাড়ি বললে কম বলা হয়, একটা বিশাল প্রাসাদ সদৃশ্য বাগান বাড়ি। এ যেন অতীতের পুরনো কোনো যুগ থেকে উঠে এসেছে। সবাই নেমে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে দেখলো বাড়িটার দেয়াল মোটা ধূসর পাথরে তৈরি, কয়েক জায়গায় শ্যাওলা জমে সবুজ হয়ে গেছে। উঁচু খিলান, বড় বড় জানালা, লোহার তৈরি পুরনো বারান্দা। দেখলেই বোঝা যায় বাড়িটা বহু পুরনো। বহু মানে সত্যিই বহু পুরনো, হয়তো কয়েকশো বছরেরও বেশি। বাগান বাড়ির চারিপাশ জুড়ে বিশাল এলাকা, কিন্তু যত্নের অভাবে একসময় সব জঙ্গল হয়ে গেছিল। এখন মনে হচ্ছে তাদের আসার আগে তড়িঘড়ি করে পরিষ্কার করা হয়েছে। কাটা ঘাসের গন্ধ এখনো টের পাওয়া যায়। চারিদিকে অগণিত পুরনো ফোয়ারা, শুকিয়ে যাওয়া বাগান, ভেঙে পড়া পাথরের মূর্তি। জায়গাটার মধ্যে অদ্ভুত এক রহস্যময় সৌন্দর্য। সাহারার ঘুম ভেঙেছে বেশ কিছুক্ষণ আগে। চারিপাশটা দেখে গম্ভীর গলায় মিঠা সুরে বলল। বাড়িটা আমার ভালো লেগেছে। সুনায়রা সঙ্গে সঙ্গে বলল। আমারও। ভেতরে ঢুকতে দেখা গেল বিশাল হল ঘর। উঁচু ছাদে ঝোলানো বিশাল আকার ঝাড়বাতি, কাঠের তৈরি প্রশস্ত সিঁড়ি, দেয়ালে বিবর্ণ হয়ে যাওয়া পুরনো চিত্রকর্ম, অনেক কক্ষ, করিডোর, অনেকগুলো দরজা, ছোটখাটো একটা গোলক ধাঁধা। দিনভর যাত্রার ক্লান্তিতে সবাই প্রায় বিধ্বস্ত। সুনায়রা নিজের পছন্দ মতো একটা কক্ষে চলে গেল। বায়েজিদ ও মেয়েদের নিয়ে বিশ্রাম নিতে গেল। রাতের খাবার খেয়ে সবাই ঠিক করলো আগামীকাল সকাল থেকে আমিরাবাদ ঘুরে দেখা হবে। আজ আর কেউ কোথাও যাবে না, কিন্তু মেহেরুন্নেসা একটু বাড়িটাই ঘুরে দেখতে মন চাইলো। নতুন জায়গা এলে কৌতূহল চেপে রাখা একটু কঠিন। সবাই বিশ্রামে চলে যাওয়ার পর একটা প্রদীপ হাতে নিয়ে সে একাই বের হলো। বাগান বাড়িটা ঘুরে দেখবে। আলোর ব্যবস্থা বলতে বেশ কিছু হারিকেন আর মোমের ব্যবস্থা করে দিয়েছে সম্রাট। পুরোনো করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে মেহেরুন্নেসার গা ছমছম একটা অনুভূতি আসে। পুরোনো কাঠের মেঝে মাঝে মাঝে কর্মর শব্দ করে পায়ের চাপে। বাতাস ঢুকছে ভাঙা কাচের ফাঁক দিয়ে। দেয়ালের কিছু অংশে অদ্ভুত সব নকশা খোদাই করা, বোধহয় পুরনো রাজাদের প্রতিকৃতি। একটা করিডোর পেরিয়ে সে পৌঁছালো পশ্চিম দিকের অংশে। এখানে মানুষের আসা যাওয়া অনেক কম হয়েছে মনে হয়, ধুলোবালি প্রচন্ড বেশি। কাঠের দরজাগুলো পুরনো। মেহেরুন্নেসা একটা জানালার সামনে দাঁড়ালো। বাইরে শুধু অন্ধকার জঙ্গল, গাছের মাথাগুলো বাতাসে দুলছে। বাইরে ঝিঝি পোকার শব্দ। দেখে বোঝা যায় এই বাড়িতে একসময় অনেক মানুষের বসবাস ছিল। হয়তো আমিরাবাদ রাজপরিবার, নয়তো কোনো অভিজাত বংশ। ভেবে পায় না এত বড় বাগান বাড়ি সম্রাট পরিত্যক্ত কেন রেখেছে। এটা বণিক কেন্দ্র বানাতে পারে। তাছাড়াও যা দেখা গেল ঘাটে সেই পরিমাণ বণিক এদিকে বাণিজ্য করতে আসে। ভাড়ার ব্যবস্থা করলেও মোটা অঙ্কের অর্থ পাবে। মেহেরুন্নেসা ঠোঁট উল্টে। কে জানে সম্রাটের ভাবগতি। তার চোখ গেল করিডোরে শেষ মাথার দিকে। সেখানে অন্ধকারের মধ্যে একটা বন্ধ দরজা। দরজাটা অন্য সব দরজার চেয়ে আলাদা। মোটা লোহার পাত বসানো। দরজার উপর অচেনা ভাষায় কিছু খোদাই করা। আর অদ্ভুত ব্যাপার, দরজাটার সামনে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা নতুন বসানো হয়েছে। মেহেরুন্নেসার ভ্রু কুঁচকে গেল। এই নির্জন বাগান বাড়িতে কে আসবে আর কেনই বা আসবে? বন্ধ দরজাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল মেহেরুন্নেসা। আবার ভাবলো হয়তো মেরামত করাচ্ছে। বাগান বাড়ি যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময়। রাত নামার পর সে এই রহস্য যেন আরো চেপে বসেছে। করিডোরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো সে। বাইরে বিদ্ঘুটে অন্ধকার, চারিদিকে নিস্তব্ধতা। বোধহয় মানুষজন এদিকে আসেই না। এমন নির্জন বাড়িতে তার কেন জানি খুঁতখুত করতে লাগলো মনের ভেতর। নিজের অজান্তে প্রদীপটা শক্ত করে ধরলো। ঠিক তখনই তার কাঁধে একটা হাত পড়লো। চমকে প্রায় লাফিয়ে উঠলো সে। হাত থেকে প্রদীপটা পড়ে যেতে যেতে বেঁচে গেল। দ্রুত পিছনে ফিরে তাকাতে বুকের ভিতর আতঙ্ক মিলিয়ে গেল। মেহেরুন্নেসা লম্বা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। আল্লাহ, আপনি? বায়েজিদের ঠোঁটের কোণে হাসি ফুটলো। তোমাকে খুঁজে খুঁজে পুরো বাড়ি ঘুরে ফেললাম। মেহেরুন্নেসা ভ্রু কুঁচকে বলল। এই বাড়িটা আমার ভালো লাগছে না, কেন? কেমন যেন। সে জানালার বাইরে তাকালো। বায়েজিদ পেছন থেকে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খেয়ে সেখানে থুতনি ঠেকালো। ভালোই তো, বেশ প্রেম করা যাবে। মেহেরুন্নেসা কনুই দিয়ে মৃদু গুতা দিয়ে বায়েজিদের বুকে। খালি অসভ্য কথা না? বায়েজিদ হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরলো মেহেরুন্নেসাকে। ঘাড়ে মুখ গুজে বলল। এক যুগ কাছে আসা হয় না বেগম, এইবার দ্রুত ঘুষা যাক, জমতে যা পারছে না। মেহেরুন্নেসা মাথা নিচু করে রইল। সত্যি জান্নাত আর সাহারাকে একটু বেশি ব্যস্ত থাকে মেহেরুন্নেসা। বায়েজিদকে সেভাবে সময়ই দেওয়া হয় না। বায়েজিদ শান্ত গলায় বলল। দীর্ঘ ভ্রমণ হয়েছে, আমার বেগম ক্লান্ত, তাই আজ ছাড় দিলাম। কাল মোটেও দেব না। জমিদারকে এত ভালো ভাববেন না। মেহেরুন্নেসা কিছু বলল না। বায়েজিদ তার হাত ধরল। চলো ঘরে গিয়ে বিশ্রাম নাও,
জান্নাত আর সারা তোমাকে খুঁজছে। মেয়েদের কথা মনে পড়তে মেহরুন্নেসার আপত্তি করলো না, কক্ষের দিকে হাঁটতে লাগলো। যাওয়ার আগে একবার পিছনে ফিরে তাকালো সে অন্ধকার করিডোরের দিকে। কেন জানি মনে হলো এই বাড়িতে সম্রাট কিছু লুকিয়ে রেখেছে, খুব বড় কোনো গোপন রহস্য। মেহরুন্নেসা কক্ষে ঢুকে যাওয়ার পর বায়েজিদ দাঁড়িয়ে রইল জানালার পাশে। বাতাস তার চুল উড়িয়ে দিচ্ছে, দূরে জঙ্গলের দিকে তাকিয়ে আছে সে। সেনাপতি না হলেও বহু যুদ্ধের অভিজ্ঞতা তার, অনেকবার মৃত্যুর মুখোমুখি হয়েছে। আর সেই অভিজ্ঞতা তাকে একটা জিনিস শিখিয়েছে, অনেক সময় বিপদ চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। আজ ঠিক তেমনই লাগছে, অযথায় মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। বাজিদের চোখ সরু হয়ে এলো। নিচতলায় এসে দেখলো আবিদ এখনো জেগে আছে, কয়েকজন প্রহরীর সাথে কথা বলছে। বাজিদ গম্ভীর গলায় বলল, আবিদ, জি শাহজাদা। আজ রাতে সবাই সতর্ক থাকবে। আবিদ অবাক হলো। কিছু হয়েছে? না, বাজিদ জানালার বাইরে তাকালো। তবু আমার ভালো লাগছে না। সাথে আনা সব প্রহরীকে জাগিয়ে রাখো, পাহারা দ্বিগুণ করো, আর আমাদের সাথে আসার পর সব পুরুষদের প্রস্তুত থাকতে বলো। আবিদের মুখও গম্ভীর হয়ে গেল। সে বাজিদকে বহুদিন ধরেই চেনে, বিনা কারণে এমন নির্দেশ তিনি দিবেন না। চিন্তা নেই শাহজাদা, আমি সব ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর পুরো বাগান বাড়ির চারিপাশে পাহারা বসানো হলো, মশাল জ্বালানো হলো, প্রহরীরা টহল দিতে শুরু করলো। রাতটা যেন শেষই হতে চাইছিল না। মেহরুন্নেসা জমিদার বাড়ি এসে বহু রহস্য দেখেছে, কিন্তু এই বাগান বাড়ির রাতের মতো অদ্ভুত অনুভূতি খুব কমই হয়েছে তার। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙলো, মনে হলো দূরে কোথাও ধূপ ধরে কিছু একটা পড়লো। সে আধো ঘুমিয়ে চোখ খুলে তাকালো। কক্ষের কোণে হারিকেনের আলো জ্বলছে। বাজিদ জানালার পাশে বসে আছে, হাতে তালোয়ার, একটু ঘুমায়নি। মেহরুন্নেসাকে দেখে বলল, কি হয়েছে? ঘুম জড়ানো গলায় মেহরুন্নেসা বলল। কিসের শব্দ হলো? বায়েজিদ মাথা নাড়ল। কিছু না, ঘুমাও। মেহরুন্নেসা আবারও শুয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণ পর আবার, এবার যেন করিডোর দিয়ে কারো হাঁটার শব্দ। মেহরুন্নেসা উঠে বসে কান পেতে শুনে, তারপর আর সেই শব্দ নেই। ভোর রাতের দিকে আবার একবার জেগে উঠল সে। বায়েজিদ তখনও একইভাবে বসে। মেহরুন্নেসা অবাক হয়ে বলল, আপনি এখনো জেগে? বায়েজিদ শুধু ছোট্ট করে বলল, হুম। চন্দ্রপ্রভা আর শাখার কক্ষেও একই অবস্থা। নেওয়াজ বিছানার পাশে বসেছিল তালোয়ার হাতে। যদিও প্রভা বহুবার বলেছে, আপনি কি ঘুমান? কিন্তু নেওয়াজ যায়নি। শাখা গভীর ঘুমে, চন্দ্রার চোখেও ঘুম নামছে না। কে জানে, হয়তো অপরিচিত পরিবেশ তার জন্যে। এই বাড়ির অদ্ভুত পরিবেশ তারও ভালো লাগছে না। সুনেরা তো ছাদেও এক চক্কর দিয়ে এসেছে এই রাতে। এই মেয়ে ভয়টয় পাবে না কোনোদিনও। প্রহরীরা পর্যন্ত তাকে দেখে হতভম্ব। ছাদের কিনারায় দাঁড়িয়ে জঙ্গলের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। বাতাসে তার সোনালি চুল উঠছিল। দেখলে মানুষ ভূত ভেবে ভয় পেয়ে মরে টরেও যেতে পারত। অবশেষে দীর্ঘ রাতের সমাপ্তি হলো। পূর্ব আকাশে সূর্যের আলো ফুটতে শুরু করলো। জঙ্গলের অন্ধকার একটু একটু করে সরে গেল। পাখির ডাক শোনা যেতে লাগলো। সকালের আলোয় বাগান বাড়িটাকে আবার আগের মতোই স্বাভাবিক লাগছে, যেন রাতের সব অদ্ভুত ব্যাপার কেবল কল্পনা ছিল। জান্নাত সবচেয়ে আগে ঘুম থেকে উঠলো, দৌড়ে গিয়ে সুনেরার কক্ষে ঢুকলো। মণিমা, মণিমা, কি? আমার খিদে পেয়েছে। সুনেরা উঠে না বলে বালিশ ছুঁড়ে মারলো। মাত্রই ভোরে ঘুমালো মেয়েটা। ঘুম জড়ানো কণ্ঠে কাঁদো কাঁদো হয়ে বলল, সকাল সকাল, আমি খাবার কোথায় পাবো মা? বাইরে ঘোড়ার গাড়ির শব্দ শোনা গেল। সুনেরা হকচকিয়ে উঠে বসে। এত সকালে কারা এলো? একজন প্রহরী এসে খবর দিল, আমিরাবাদের সম্রাটের পক্ষ থেকে উপটোকেন এসেছে। সবাই বাইরে বেরিয়ে এলো। একটা না, দুইটা না, মোট 6টা ঘোড়ার গাড়ি ভর্তি খাবার, ফলমূল, শুকনো ফল, মধু, দুধ, মাখন, রুটি, বিভিন্ন ধরনের মাছ, মাংস, আরো কত কি। দ্রুত মাথা নত করে বলল, সম্রাট মহোদয়, আপনাদের স্বাগতম জানিয়ে এই সামান্য উপটোকন পাঠিয়েছে। দুধ মাথা নত করে বলল। জান্নাত একটা বড় লাল আপেল হাতে নিয়ে খেতে লাগলো। সাহারা মুখে ফলের ঝুড়ি নিয়ে খেলতে লাগলো। শাখা মায়ের কোলে বসে আঙ্গুর খাচ্ছে। আবিদের রাত জেগে মাথা ধরে এখন ঘুমিয়ে গিয়ে একটু পর উঠে খাবে। জান্নাত লক্ষ্মীটি হয়ে বসে হলেও সাহারাকে সামলাতে সুনেহারার কাল ঘাম বেরিয়ে যাচ্ছে। এটা ওটা ধরছে, বারবার ফেলেও দিচ্ছে। মাখনের পাত্রটা উল্টে দিল সুনেহারা। মেহরুন্নেসার কোলে দিয়ে সে গেল মহলের বাইরের চাপ কলে, সেখান থেকে ধুয়ে নেবে জামা, তারপর পাল্টে ফেলবে না হয়। কলটা দেখে অবশ্য অকেজো মনে হচ্ছে। মনে হয় না পানি পড়বে, তবুও চেষ্টা করে দেখলে ক্ষতি কি। কলের হাতল ধরে চাপ দিতে পায়ের তলা কেঁপে উঠল সুনেহারার। সামনের পাকা করার শানটা 2 ভাগে সরে গিয়ে বেরোলো বিশাল সুরঙ্গের মুখ। সুরঙ্গের মুখের সামনে গিয়ে দেখলো মেহরুন্নেসা সিঁড়ি দিয়ে চিনির দানা পড়ে আছে, পিঁপড়া লেগে আছে তাতে সারি সারি। সুনেহারা ভাবলো হয়তো শস্য মজুদ রাখার গোপন গুদাম হবে। এইভাবে কাউকে জানালো না, কিন্তু এটা বন্ধ করে কি দিয়ে?
চাপকলের হাতল ধরে ফের চাপ দিতে সেটা আবারও বন্ধ হয়ে গেল। কি অদ্ভুত জিনিস, সকালের নাস্তা শেষ করে আর বাগানবাড়িতে বসে থাকা গেল না। এত দূর এসে শুধু ঘরের ভিতর বসে থাকলে কি চলে? সম্রাটের পাঠানো স্থানীয় কয়েকজন পথপ্রদর্শক আসলো তাদের ভ্রমণে পথ চিনতে অসুবিধা যাতে না হয়। তাদের নেতৃত্বে বের হলো শাহাবাদের রাজপরিবার। শীতের সকাল, নীল আকাশ, চারিপাশের পাহাড় আর সবুজ বনভূমি। পথে যেতে যেতে জান্নাত সুনেহারার হাত ধরে লক্ষ্মী বাচ্চার মতো হাঁটলেও ছোট বিচ্ছুটা বড্ড চালাচ্ছে। যা দেখবে পথে তাই তার চাই, না দিলে সুনেহারার হাত ধরে ঝুলে পড়ছে। শাখা আবার বাবার কাঁধে বসে পাহাড় দেখছে মুগ্ধ হয়ে। অনেকটা পথ যাওয়ার পর তারা পৌঁছালো ঝর্ণার কাছে। পাহাড়ের বুক চিরে নেমে আসছে সাদা পানির ধারা। সূর্যের আলো পড়ে পানির কণাগুলো হীরের মতো ঝলমল করছে। জান্নাত আনন্দে চিৎকার করে উঠল, আম্মা দেখো, আকাশ থেকে পানি পড়ছে। সুনেহারা আর জান্নাত কিছুক্ষণ পরই জুতো খুলে পানিতে নেমে গেল। দুজনের পানি ছিটাছিটি দেখে শাখাও পানিতে নেমে পড়ল। সাহারা কোল থেকে হাত পা ছুটছে, সেও নামবে পানিতে। অতটুকু ও ছোট পটল পানিতে নামলে যাবে তলিয়ে, সে ভাবনা কি আছে তার? আবি সাহারাকে নিয়ে অন্যদিকে গেল যাতে ওদের দিকে চোখও না যায় আর বায়নাও না করে। সবাই নিজেদের মতো ব্যস্ত। বাজি চুপচাপ মেহরুন্নেসার হাত ধরে একটু দূরে নিয়ে গেল। পাহাড়ের ঢালে একটা বড় পাথরের উপর গিয়ে বসলো তারা। নিচে ঝর্ণা, দূরে বন, চারিপাশে পাখির ডাক। মেহরুন্নেসা লাজুক হেসে বলল, আপনার ছেলে মানুষই গেল না আর? মানুষ মাত্রই ভুল প্রিয়তমা। তোমাকে দেখার আগে আমিও ভাবতাম পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস বোধহয় ফুল। আর এখন? বাজিৎ দুই হাত গোল করে মুখে দিয়ে বলল, দেখো ফুলেরা, আমার মেহেরের সৌন্দর্যের কাছে তোমার রং ফিকে। মেহরুন্নেসা মাথা রেখে দিল তার কাঁধে। অনেকক্ষণ তারা নীরবে বসে রইল। কিছু কিছু মুহূর্ত কথার প্রয়োজন পড়ে না আসলে, একে অপরকে অনুভব করাটাই ভালোবাসা। আবিদের মন আজ অদ্ভুত ভালো, ভীষণ ভালো। চন্দ্রপ্রভা এখন স্বাভাবিক আচরণ করে তার সাথে, বেশ গিন্নি হয়ে উঠেছে। সংসার সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে। চন্দ্রা শাখাকে নিয়ে হাঁটছে। দূর থেকে সেটা দেখে আবিদের বুকের ভেতর প্রশান্তির হাওয়া বইতে লাগলো। অবশেষে সব ঠিক হয়ে যাচ্ছে। চন্দ্রা তাকে স্বামী হিসেবে মেনে নিতে শুরু করেছে। এই ভাবনাটুকুই তাকে অসম্ভব সুখী করে তুলল। সারাদিন পাহাড়, ঝর্ণা, বনভূমি ঘুরে যখন তারা বাগান বাড়িতে ফিরল তখন সূর্য প্রায় ডুবে গেছে। সবাই ক্লান্ত। জান্নাত তো ঘোড়ার গাড়িতে ঘুমিয়ে পড়েছে। সাহারার চোখও আধা বোঝা। শাখা মায়ের কোলে মাথা রেখে বসে আছে। বাগান বাড়ির সামনে পৌঁছাতে বাজিদের কপাল কুঁচকে গেল। একজন রক্ষী দাঁড়িয়ে আছে, তার ঘোড়া হাঁপাচ্ছে, চোখে মুখে ধুলো, চেহারায় আতঙ্ক। দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। রক্ষীটা দ্রুত নেমে এসে হাঁটু গেড়ে বসলো। শাহজাদা, বাজিদের বুকের ভিতর কেমন ধক করে উঠল। কি হয়েছে? লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, কঠিন বিপদ শাহজাদা, সর্বনাশ হয়ে গেছে। চারিপাশ চমকে গেল। আনন্দের পরিবেশ উধাও। বাজিদ উত্তেজিত হয়ে বলল, হেয়ালি না করে বলো কি হয়েছে। রক্ষী শুকনো ঢোক গিলে বলল, মারজান বেগম শাহবাদ প্রাসাদে ফিরে এসেছে। সুনায়রার মেরুদণ্ড তৎক্ষণাৎ সোজা হয়ে গেল। চোখ দুটো জ্বলতে শুরু করেছে। বাজিদের মুখ শক্ত হয়ে গেল। প্রহরী বুকে হাত দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। তিনি একা আসেননি, সাথে অনেক সশস্ত্র লোক ছিল। মহলে অনেক প্রহরীদের হত্যা করা হয়েছে। মেহরুন্নেসার বুক কেঁপে উঠল এসব শুনে। রক্ষী মাথা নিচু করে পড়ল, তার কণ্ঠ ভারী হয়ে এলো। জমিদার বারেক শাহকে বন্দি করেছে তারা। সবার মুখ খাওয়া হয়ে গেল। বাজিদের চোখ হয়ে উঠল কঠিন। এত বছর পর অবশেষে শয়তান আবার নিজের অস্তিত্বের জানান দিল। বাগানবাড়ির বিশাল হলঘরে সবাই একত্রিত হলো। সুনায়রা এদিক ওদিক পায়চারি করছে, তার চোখে স্পষ্ট রাগ। আমি বলেছিলাম না ওই ডাইনি আবার ফিরবে। বায়েজিৎ চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মাথার ভেতর হিসাব চলছে। মারজান হঠাৎ এত সাহস পেল কোথা থেকে? 5 বছর কোনো খবর নেই, কোনো হামলা নেই, কোনো বার্তা নেই, আর হঠাৎ এসে সরাসরি শাহাবাদ প্রাসাদ দখল। বিষয়টা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয়। আবিদ নিচু গলায় বলল, শাহজাদা, আমরা কি আজ রাতেই রওনা দিব? বায়েজিৎ মাথা নাড়ল। না, রাতে বাচ্চাদের নিয়ে নদীপথে যাত্রা করা ঠিক হবে না। ভোর হতে রওনা হব। তারপর দৃঢ় কণ্ঠে বলল, আজ রাতেই সব প্রস্তুতি শেষ করা হবে। সারা রাত আর কেউ ঠিক মতো ঘুমাতে পারল না। মেহরুন্নেসা জান্নাত আর সাহারাকে বুকে জড়িয়ে শুয়েছিল। দুই মেয়েই কিছু বুঝতে না পেরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাদের নিষ্পাপ মুখ দেখে বুকটা আরো ভারী হয়ে উঠেছে তার। এদিকে সুনয়রা সারা রাত জানালার পাশে বসে, চোখে এক ফোঁটা ঘুম নেই। চেয়েছিল রাতেই রওনা হতে, কিন্তু বায়েজিদ অনুমতি দেয়নি। ভোর হওয়ার আগেই সবাই গোছগাছ শুরু করলো। প্রহরীরা মালপত্র গুছিয়ে ফেলেছে। ঘোড়ার গাড়ি প্রস্তুত, জাহাজও তৈরি। বাইরে পুরোপুরি আলো হয়নি, শীতের কুয়াশায় এমনি চারিদিক ঝাপসা। তারা ঘাটে যাওয়ার পর আমিরাবাদের সম্রাট নিজে বিদায় জানাতে এলেন। বয়সী মানুষ, মুখে রাজকীয় গাম্ভীর্য। তিনি এগিয়ে এসে বললেন, দুঃখজনক সময়ে আপনাদের ফিরে যেতে হচ্ছে। খবরটা শুনেছি আমি। যে কোনো সহযোগিতায় আমাকে খবর পাঠাবেন। বায়েজিদ সম্মানের সাথে মাথা নত করল। পরিস্থিতি বাধ্য করেছে মহামান্য। সম্রাট দীর্ঘশ্বাস ফেললেন। আশা করেছিলাম আরও কিছুদিন থাকবেন। আমরাও তাই চেয়েছিলাম।
মেহেরুন্নেসা মৃদু হাসলো, হাসিতে আনন্দ নেই, শুধু ভদ্রতা। সম্রাট জান্নাতের মাথায় হাত রেখে দোয়া করলেন, সাহারাকেও আদর করলেন। ছোট্ট শাখা তখনও আধো ঘুমে মায়ের কোলে। অবশেষে বিদায়ের সময় এলো। বিশাল জাহাজে উঠতে লাগলো সবাই। সেদিন যখন তারা এসেছিল তখন কত খুশি ছিল বাচ্চারা, নতুন জায়গা দেখার আনন্দ, নতুন অভিজ্ঞতার উত্তেজনা। আজ ফিরছে সম্পূর্ণ ভিন্ন অনুভূতি নিয়ে। নদীর তীরে দাঁড়িয়ে সম্রাট হাত নাড়ছেন। বাগান বাড়িটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। জান্নাত বিষণ্ণ মুখে বলল, আমরা আবার কবে আসবো? মেহেরুন্নেসা মেয়ের চুলে হাত বুলিয়ে দিল। ইনশাআল্লাহ। তার নিজেরই ধারণা নেই সামনে কি অপেক্ষা করছে। জাহাজ ধীরে ধীরে আমিরাবাদের ঘাট ছেড়ে শাহাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। উত্তাল নদীর বুক চিরে এগিয়ে চলেছে বিশাল জলযান। বায়েজিদ রেলিং ধরে দাঁড়িয়ে দূরের দিকে তাকিয়ে আছে। মাহাদি প্রাসাদে আছে বলেই অন্তত একটা স্বস্তি কাজ করছে। যতদিন মাহাদি জীবিত, শাহাবাদের পতাকা এত সহজে নামবে না। তবুও বুকের ভিতর অজানা একটা অস্বস্তি আসে। 5 বছর ধরে যে শত্রু নিঃশব্দে অদৃশ্য ছিল সে হঠাৎ ফিরে এসেছে। আর কোনো শত্রুই কারণ ছাড়া ফিরে আসে না। না জানি কত বড় ষড়যন্ত্র নিয়ে এসেছে এই মহিলা। দীর্ঘ নদীপথ, তারপর স্থলপথ, একটার পর একটা দিন কেটে গেল যাত্রার মধ্যেই। শুরুতে সবাই আশা করেছিল দ্রুত পৌঁছে যাবে, যেমনটা 2 দিনেই চলে এসেছিল। কিন্তু শীতের কুয়াশা, নদীস্রোত আর পথের নানা বাধার কারণে সময় লেগে গেল প্রত্যাশার চেয়ে বেশি। পুরো পথ জুড়েই অস্থির ছিল সবাই, বিশেষ করে সুনায়রা। অবশেষে 3 দিন পর বিকেলে দূরে শাহাবাদের পরিচিত মিনারগুলো চোখে পড়ল। জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা জান্নাত আনন্দে চিৎকার করে উঠল। ওই যে আম্মি, আমাদের বাড়ি। কিন্তু তার সেই আনন্দ স্থায়ী হলো না, কারণ একটু একটু করে কাছে আসতে সবার মুখের রং বদলে যেতে শুরু করলো। এটা কি সত্যি শাহাবাদ? প্রাসাদের চূড়ায় শাহাবাদের পতাকা নেই, তার বদলে উঠছে কালো রঙের অচেনা পতাকা। মূল ফটকের 2 পাশে দাঁড়িয়ে থাকা প্রহরীদের কাউকে চেনে না তারা। অচেনা মুখ, অচেনা পোশাক, অচেনা অস্ত্র। বায়েজিদের চোয়াল শক্ত হয়ে গেল। মেহেরুন্নেসা 2 মেয়েকে নিজের কাছে টেনে নিল। সুনায়রা চোখ সরু করে বলল, এরা কারা? ঘোড়ার গাড়িগুলো প্রাসাদের সামনে এসে থামলো। বিষয়টারও স্পষ্ট হয়ে গেল, পুরো প্রাসাদ যেন বদলে গেছে। দরবারের সিঁড়িতে দাঁড়িয়েছে কয়েক ডজন সশস্ত্র সৈন্য। দরজায় দরজায় পাহারা, প্রাচীরের ওপর তীরন্দাজ, এমনকি বাগানে সশস্ত্র লোকজন টহল দিচ্ছে। যেন এটা কোনো রাজপ্রাসাদ নয়, এটা একটা দখলকৃত দুর্গ। জান্নাত ফিসফিস করে বলল, আম্মা, এরা কারা? মেহেরুন্নেসা উত্তর দিল না, তার নিজেরই উত্তর জানা নেই। বায়েজিদ সামনে এগিয়ে গেল। প্রাসাদের বিশাল দরবার কক্ষে প্রবেশ করতেই সবাই আশ্চর্য হয়ে গেল। নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে এলো। শাহাবাদের সিংহাসনে বসে আছে মারজান, রাজকীয় পোশাক, মাথায় মুকুট, যেন সেই বহু প্রতীক্ষিত দিন অবশেষে এসেছে। তার দুপাশে দাঁড়িয়েছে ভারী অস্ত্রে সজ্জিত সৈন্য। মেহেরুন্নেসার চোখে আগুন জ্বলে উঠল। সুনায়রা দাঁতে দাঁত চেপেই বলল, পিচাসিনী? মারজান শুধু হাসলো, একটা দীর্ঘ তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে বলল, স্বাগতম। অবশেষে ফিরলে তোমরা? আমি তো ভেবেছিলাম মরে টরে গেছো। তার চাইতেও ভয়াবহ ছিল পরবর্তী দৃশ্যখানা। সুনায়রা প্রথমে বিশ্বাসই করতে পারল না, মুখের রং হারিয়ে গেল। মেহেরুন্নেসার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। আবিদও হতভম্ব, এমনকি বায়েজিদও কয়েক মুহূর্ত কথা হারিয়ে ফেলল। মারজানের ডান পাশে দাঁড়িয়ে আছে মাহাদি, সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক, সেনাপতির পোশাকে, হাতে তালোয়ার। সে পাহারা দিচ্ছে মারজানকে। সুনায়রার ঠোঁট কাঁপতে লাগলো। মাহাদি! পুরো দরবার নিস্তব্ধ। মাহাদি একবারও চোখ সরালো না, একবারও এগিয়ে এলো না, একটা বারও কথা বলল না সুনায়রার সাথে। যেন সে সবসময় মারজানের পক্ষেই ছিল। সুনায়রার বুকের ভিতর আকাশ ভেঙে পড়ল। মাহাদি! ফিসফিস করে ডেকে উঠল। সেবার মাহাদি তাকালো, তাদের চোখে চোখ পড়ল, কিন্তু মাহাদির মুখে কোনো আবেগ নেই, কোনো অনুশোচনা নেই বা কোনো ব্যাখ্যাও নেই। কেন সে কাজটা করছে? কেন সে বায়েজিদের বিরোধিতা করছে? মারজানের ঠোঁটের কোণে বিজয়ের হাসি ফুটে উঠল। সিংহাসনের হাতলে আঙ্গুল ঠুকতে ঠুকতে বলল, কি হলো? এত অবাক হচ্ছ কেন? আমি তো বলেছিলাম। তার চোখ গিয়ে থামলো সুনায়রার উপর। এই রাজ্য আমার, সম্রাজ্ঞী আমি। কি ব্যাপার আমার ছোট রাজকুমারী? একবার সিংহাসনে বসবে নাকি? সুনায়রা দাঁতে দাঁত পিষে ক্রোধ নিয়ে বলল, ওটা একটা সম্মানিত পবিত্র আসন, কোনো পিচাসিনীকে মানাচ্ছে না ওখানে। এক্ষুনি সরে যাও বলে দিলাম। মারজান রেগে ফুলদানি ছুঁড়ে মারে সুনায়রাকে। সুনায়রা সরে যেতে সেটা অদূরে পড়ে খটখট শব্দ তুলে। তোর তো কই মাছে প্রাণ রে। 3-3বার মারার চেষ্টা করলাম, তবুও মরলি না। সুনায়রা তাকিয়ে আছে মাহাদির দিকে। কি আশ্চর্য, সুনায়রাকে আঘাত করা হচ্ছে তবুও মাহাদি কিছু বলছে না। এখন তো বিশ্বাসই করতে পারছে না এটা মাহাদি, যে মানুষটা নিজের জীবন বাজি রেখে বহুবার শাহাবাদকে রক্ষা করেছে, যে মানুষটার জন্য সে দিনের পর দিন অপেক্ষা করেছে, সে মানুষটা আজ মারজানের পাশে দাঁড়িয়ে বায়েজিদের চোখে স্থির হয়ে আছে মাহাদির দিকে। কিন্তু এখন আবেগ দেখানোর সময় নয়, পরিস্থিতি ভয়াবহ। মারজান ঠোঁট বাঁকিয়ে বলল, দেখা তো হয়ে গেল, এবার তোমরা যেতে পারো। মেহেরুন্নেসা ক্রোধে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। বাবাকে কোথায় রেখেছো? মারজান হেসে উঠল।
খুব নিরাপদ জায়গায়। তবে তোমরা যদি বুদ্ধিমানের মতো আচরণ না করো, নিরাপত্তা কতক্ষণ থাকবে বলতে পারছি না। বায়েজিদের চোয়াল শক্ত হয়ে উঠল। তালোয়ার বের করতে করতে তার এক মুহূর্ত লাগবে না, কিন্তু সমস্যা একটা, বাকেশা বন্দি ওই শয়তানির হাতে। মারজানের হাতে এখন সবচেয়ে বড় ঢাল। প্রাসাদের প্রধান ফটক থেকে শুরু করে অন্দরমহল পর্যন্ত সর্বত্র সৈন্য মোতায়েন। সংখ্যা এত বেশি যে সরাসরি আক্রমণ মানে আত্মহত্যা, আর আক্রমণ শুরু হলে প্রথম আঘাতটা পড়বে বাকেশাহের উপর। এই ঝুঁকি কেউ নিতে পারবে না। অগত্যা সেদিনই শাহবাদের রাজপরিবারকে প্রাসাদ ছাড়তে হলো। নিজেদেরই প্রাসাদ, নিজেদেরই রাজ্য, তবু তারা সেখানে থাকতে পারল না। জান্নাত বুঝতে না পেরে কাঁদতে লাগলো। আমরা আমাদের বাড়িতে যাব না? মেহরুন্নেসা মেয়েকে বুকে জড়িয়ে নিল, কোনো উত্তর দিল না। বিকালের দিকে সবাই চলে এলো উত্তরের পুরনো প্রাসাদে, যে প্রাসাদ একসময় অঙ্কুরের ঘাঁটি ছিল, বহু বছর ধরে গুদাম হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন সেটাই তাদের আশ্রয়। প্রাসাদে পৌঁছে সবাই কাজে লেগে গেল। নারীরা থাকার কক্ষ গুছাচ্ছে, প্রহরীরা পাহারা বসাচ্ছে, রান্নাঘর প্রস্তুত করা হচ্ছে, শিশুদের জন্য আলাদা কক্ষ ঠিক করা হচ্ছে। সাহারা আর জান্নাত অবশ্য এটাকে নতুন এক অভিযান ভেবে বেশ আনন্দই পাচ্ছে, শুধু বড়দের মুখের গম্ভীর ভাবটা বুঝতে পারছে না। রাত নামতেই প্রাসাদের সবচেয়ে ভেতরে গোপন কক্ষে জড়ো হলো সবাই। বায়েজিদ, মেহরুন্নেসা, সুনেরা, আবিদ, চন্দ্রা সব বাচ্চাদের সামলাচ্ছে। মিরানো খবর পেয়ে সে উপস্থিত হয়েছে। কক্ষের মাঝখানে বড় একটা মানচিত্র বিছানো হলো। শাহবাদ প্রাসাদের প্রতিটা প্রবেশপথ চিহ্নিত করা, প্রহরীদের সম্ভাব্য অবস্থানও চিহ্নিত করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, বাকেশা কোথায়? বায়েজিদ সবার উদ্দেশ্যে বলল। বাবাকে উদ্ধার না করে কোনো আক্রমণ হবে না। আবিদ সম্মতি দিল। ঠিক বলেছেন, প্রথমে বন্দিশালার অবস্থা জানতে হবে। মিরাল দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, সে বলল। মারজান বোকা না, বাকেশাকে এমন জায়গায় রাখবে যেখানে অন্যান্য সৈনিক পৌঁছাতে পারবে না। সুনেহারা দাঁতে দাঁত চেপে বলল। খুঁজে বের করব, মাটি খুঁড়তে হলেও খুঁজে বের করব। মেহরুন্নেসা অনেকক্ষণ চুপ ছিল, এবার ধীরে ধীরে বলল। আমার মনে হয় আমাদের ভেতরের খবর দরকার। সবাই তার দিকে তাকালো। মানে? প্রাসাদের ভেতরে কাউকে ঢুকতে হবে। কে কোথায় আছে, বাবাকে কোথায় রাখা হয়েছে, মাহাদি কেন মারজানের পাশে আছে, সবটা জানতে হবে। কাজটা ভয়ঙ্কর, ধরা পড়লে বাঁচার সম্ভাবনা নেই। মারজান নিজের কাছে থাকা এক থলি থেকে ঝপঝপ শব্দে একটা চাবি ছোড়া বের করলো, ছোট বড় অসংখ্য চাবি তাতে। ফিচেল হেসে বলল। যা কেউ পারে না তা মিরান পারে। এখানে কারাগারের প্রত্যেকটা শিকের চাবি আছে। আমি যাব বন্দিশালায়। বায়েজিদ টেবিলের উপরে রাখা মানচিত্রে আঙ্গুল রাখলো। এখন প্রথম কাজ এটা, তাহলে আব্বাকে মুক্ত করতে হবে, তারপর যুদ্ধ পরিকল্পনা। মেহরুন্নেসা বায়েজিদের কাঁধে হাত দিয়ে বলল। মাহাদির বিষয়টাও জানা দরকার শাহজাদা। বায়েজিদ বাঁকা হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল। আমি মাহাদিকে বিশ্বাস করি, সে যা করবে তাতে এই রাজ্যের স্বার্থ ছাড়া দিতে কিছু থাকবে না। সুনেরা মুখ তুলে তাকালো। বায়েজিদ আবারও বলল। যে মানুষ এত বছর শাহবাদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, সে হঠাৎ বিশ্বাসঘাতক হয়ে যাবে, আমি সেটা মানতে পারছি না। ঘটনার আড়ালে অন্য কিছু আছে। সুনেরা চোখে ক্ষীণ আশার আলো ফুটে উঠেছে। এবারের যুদ্ধ শুধু সিংহাসনের জন্য নয়, শাহবাদের অস্তিত্ব আর বহু বছরের অন্ধকার ষড়যন্ত্রের শেষ অধ্যায়ের জন্য। সে রাতের দিকে সবাই নিজেদের কক্ষে ফিরে গেল। আবিদের মাথা থেকে চিন্তাগুলো নামছে না। শাহবাদের বর্তমান যে পরিস্থিতি, মারজানের হঠাৎ ফিরে আসা, আর সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে আছে মাহাদি, যে মানুষটাকে বিশ্বাসঘাতক ভাবতে মন সায় দিচ্ছে না। প্রভা জানালার পাশে বসেছিল। শাখা আর সাহারা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। জান্নাত ঘুমালো মাত্রই। কক্ষে মৃদু প্রদীপের আলো। আবিদ নিজের চাদর খুঁজতে গিয়ে ভুলবশত রত্নপ্রভার ব্যক্তিগত থলিটার দিকে হাত বাড়ালো। থলিটা বেশ ভারী লাগলো। কৌতূহলবশত খুলতেই ভেতর থেকে কয়েকটা ভাঁজ করা কাগজ বেরিয়ে এলো। মনে হচ্ছে কোনো মুদ্রা আছে, কেমন টুনটান শব্দ হচ্ছে। বেশ কদিন ধরে এই পোটলাটা দেখে আবিদ চন্দ্রার কাছে প্রথমে গুরুত্ব দেয়নি, কিন্তু খুলে দেখতে চোখ ছানা পড়া। পোটলার ভিতরে কাগজে আঁকা বিভিন্ন ধরনের অস্ত্রের নকশা, তালোয়ারের ফলার মাপ, অদ্ভুত আকৃতির বর্ষার আর কতগুলো ধাতব যন্ত্রের বিস্তারিত পরিমাপ। আরেকটা কাগজে কিছু হিসাব লেখা, ধাতু কতটা লাগবে, সাথে ওজনের তারতম্য। আবিদের মস্তিষ্কে ধাক্কা লাগলো জিনিসগুলোতে। মনোযোগের সহিত কাগজগুলোর দিকে তাকিয়ে রইল। প্রভা তখনও জানালার বাইরে তাকিয়ে। শাহজাদি, প্রভা ঘুরে তাকালো। আবিদ কাগজগুলো সামনে ধরলো। এগুলো কি? চন্দ্রা চমকে উঠল। বিরক্তিতে গজগজ করতে করতে এগিয়ে এসে কাগজগুলো হাতে নিল। এর জ্বালায় কোথাও কিছু রেখেও শান্তি নেই, সব খুঁচিয়ে বের করে কথা কাটাতে আমতা আমতা করতে লাগলো। ওগুলো? হ্যাঁ, এগুলা। আবিদের গলায় অস্বস্তি, প্রশ্ন করতেও কেমন লাগছে, তবুও জানাটা তার দরকার। এইসব অস্ত্রের নকশা তোমার কাছে কেন? প্রভা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত স্বরে বলল। আমি শখ করে এঁকেছি, অস্ত্রের নমুনা নিয়ে কাজ করানোর শখ। আপনি? হ্যাঁ। আবিদ ভ্রু কুচকালো। কেন?
রত্নপ্রভা এবার বিছানার পাশে এসে বসলো। শাহবাদের সৈন্যদের জন্য নিখুঁত একজন অস্ত্রশিল্পী বড় দরকার। আমি হতে চাই সেটা। কেন জানি না কথাগুলো বিশ্বাস করতে মন চায় না আবিদের, যদিও তার কথায় যুক্তি আছে, কিন্তু মন সায় দেয় না। প্রভা বুঝলো আবিদের অভিব্যক্তি। আমি অভিনব কোনো অস্ত্র তৈরি করতে চাই যার সম্পর্কে শত্রুপক্ষ অবগত থাকবে না। আমাদের বিজয় নিশ্চিত করতে আমি এই পদক্ষেপ নিচ্ছি। সে একটা কাগজ মেলে আবিদের সামনে ধরলো। এই যে এটা দেখুন, এটা বর্ষাকৃতি হলেও এটার অগ্রভাগে লুকায়িত থাকবে সরু তলোয়ার। ওজন কম কিন্তু আঘাতের ক্ষমতা বেশি। আর এটা দেখুন, আরেকটা নকশা দেখালো সে। এটা পাহাড়ি অঞ্চলে যুদ্ধের জন্য সুবিধাজনক। সরু অস্ত্রগুলো ভীষণ কাজে দেয়। প্রভার কথা শেষ হওয়ার আগে আবিদ অবাক হয়ে বলল, এত কিছু আপনি কি করে জানেন? আমার বড় ভাই অনিরুদ্ধ অস্ত্র নির্মাণ আর ধাতুবিদ্যায় পারদর্শী ছিল। তার কাছ থেকে অনেক কিছু শিখেছিলাম। পরে সুযোগ পেলে নিজেও নকশা আঁকতাম। শাহবাদের কর্মশালায় কয়েকটা পরীক্ষামূলকভাবে বানানো হয়েছে। কথাগুলো শুনে আবিদ চুপ হয়ে গেল। বুকের ভিতর কেমন করে মোচড় দিল। স্বীকার করুক আর নাই করুক, প্রথম মুহূর্তে তার মনে সন্দেহ জেগেছিল এই নকশাগুলো ভুল ব্যবহারের জন্য হতে পারে। সেই ভাবনাটা এখন তাকে কষ্ট দিচ্ছে। প্রভা কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল, বোঝার চেষ্টা করছে আবিদের মতিগতি। আস্তে করে বলল, আপনি কি ভেবেছিলেন আমি এগুলো মারজান বা অঙ্কুকে দেওয়ার জন্য রেখেছি? আবিদ চমকে তাকালো। কথাটা সে মুখ ফুটে বলেনি, তবুও প্রভা বুঝে ফেলেছে। কিছুক্ষণ নীরব থেকে আবিদ মাথা নিচু করলো। আমি আসলে কথা খুঁজে পেল না প্রভা। দীর্ঘশ্বাস ফেলল। আপনার দোষ নেই। আমার অতীত এমন যে মানুষ সন্দেহ করবে। আবিদের বুকটা আরো ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে কাগজগুলো গুছিয়ে রত্নপ্রভার হাতে দিল। ক্ষমা করবেন। প্রভা কাগজগুলো আবার থলির ভেতরে রেখে দিল। আবিদের দিকে তাকিয়ে বলল, স্ত্রী হই আপনার, এত অবিশ্বাস করলে চলে না নায়েব মশাই। রাত গভীর হলে দুজনাই শুয়ে পড়ল শাখা মাঝখানে ঘুমিয়ে। সকাল গড়াতেই কালো চাদর মুড়িয়ে বেরিয়ে পড়ল মেহেরুন্নেসা। গত রাতে মিরান হঠাৎ উধাও, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু তার অপেক্ষায় মেহেরুন্নেসা বসে থাকতে পারবে না। একাই চলে গেল বন্দিশালার উদ্দেশ্যে। পথটা সেও চেনে। রাত বিরেতে চন্দ্রাকে পিছু করতে গিয়ে অনেক গোপন পথের সাথে পরিচিত হয়েছে সে। কাউকে সাথে নিল না, এমনকি সুনায়রা কেউ না। সুনায়রা যেতে চেয়েছিল কিন্তু মেহের রাজি হয়নি। একজন ধরা পড়লে আরেকজন তো বাঁচবে, আর দুজন ধরা পড়লে দুজনাই মরবে। নিজের তো মরার ভয় নেই। শাহবাদ প্রাসাদের পেছনে জঙ্গল ঘুরে বহুদিনের পুরনো একটা শুকনো কূপের কাছে এসে দাঁড়ালো মেহেরুন্নেসা। সাধারণ চোখে দেখলে জায়গাটা পরিত্যক্ত, কিন্তু কূপের ভেতরে ভাঙা ইট সরাতেই দেখা দিল নিচে নামার সরু পথ। গভীর অন্ধকার সরু পথ, স্যাঁতস্যাঁতে গন্ধ। মশাল জ্বালিয়ে নিচে নামলো মেহের। অনেকক্ষণ হাঁটার পর দেখা দিল সেই পুরনো সুড়ঙ্গ। বহু বছর আগে রাজপরিবার বিপদের সময় পালানোর জন্য তৈরি করেছিল। পরে অঙ্কুর এর ব্যবহার শুরু করে। সুড়ঙ্গটা সরাসরি প্রাসাদের নিচের বন্দিশালার কাছে গিয়ে উঠেছে। মেহেরের ঠোঁটে ক্ষীণ হাসি ফুটল। অন্তত এতটুকু যেন জানা যায় বাকেশা কোথায়। মরণের ভয় কে পায়? মেয়ের মারিয়ে এগোতে লাগলো সে। দূর থেকে পানির টুপটাপ শব্দ ভেসে আসছে। পাথরের দেয়ালে মশালের আলোয় আবছা দেখা যা পথ। হঠাৎ টক করে একটা শব্দ হলো। সুরঙ্গের সরু লোহার ছিটকিনিটা খুললো মনে হয় কেউ। মেহেরের পা থেমে গেল। সামনে আরেকটা শব্দ, কেউ আছে মনে হচ্ছে। কোমর থেকে ছুরি বের করলো সে। সামনে এগিয়ে যেতে মশালের আলোয় একটা বিশাল অবয়ব ফুটে উঠলো। চোখ সরু হয়ে এলো মেহেরুন্নেসা। লোকটার মুখ দেখে সে থমকে গেল। আপনি? সামনে দাঁড়িয়ে আছে মাহাদি, সম্পূর্ণ বর্ম পরিহিত, হাতে তালোয়ার। মাহাদি শান্ত গলায় বলল, কি ফিরে যান? মেহের হেসে উঠল। আপনি তাহলে সত্যি ওদের পক্ষ নিচ্ছেন? আমি যা করছি জেনে বুঝেই করছি। বাহ। মেহের মাথা নেড়ে বলল, আপনার ব্যবহারে আমরা সত্যিই সন্তুষ্ট মাহাদি। শেহজাদার নাকি জহুরি চোখ, কিন্তু আজ তা ভুল প্রমাণ হলো। উনি বলতো আপনি সেনা প্রধান কম, তার বন্ধু বেশি। মাহাদির চোয়াল শক্ত হয়ে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, ফিরে যান সম্রাজ্ঞী, আজ আপনাকে যেতে দিতে পারবো না। আমিও খালি হাতে ফিরবো না। এরপর আর কোনো কথা হয়নি। ঝনঝন শব্দে একে অপরের সাথে ধাক্কা খেলো দুই অস্ত্র। সুরঙ্গের ভেতর প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল। মেহেরুন্নেসা দ্রুত, ভীষণ দ্রুত, কিন্তু মাহাদি যেন পাথরের পাহাড়। প্রতিটা আঘাত ঠেকিয়ে দিচ্ছে, তালোয়ারে কাজ দিচ্ছে না। ছুরি চালালো মেহের। মাহাদির শরীর ঘুরিয়ে এড়িয়ে গেল। আবার তালোয়ার চালালো মেহের। দেওয়ালে ভর দিয়ে লাফিয়ে উঠল। দুজনাই শাহবাদের সেরা যোদ্ধাদের একজন। একসময় মেহের বুঝতে পারলো মাহাদি তাকে মোটেও মারার চেষ্টা করছে না, শুধু পথ আটকে রাখছে। এই বিষয়টা তাকে আরো বিরক্ত করে তুলল। মারছেন না কেন? এই যে আমি অস্ত্র ফেললাম, মেরে দিন, 16 কণা পূর্ণ হোক। দাঁতে দাঁত চেপে বলল সে। মাহাদি কোনো উত্তর দিল না। মেহেরুন্নেসা হঠাৎ তালোয়ারের বাট দিয়ে সজোরে আঘাত করলো মাহাদির কাঁধে। ব্যথায় ভারসাম্য হারালো সে। ঠিক সেই সুযোগে মাহাদির হাত থেকে তালোয়ার ফেলে দিল। সাথে সাথে তালোয়ারের ফলাটে এসে থামলো মাহাদির গলায়। মাহাদির বর্মে আবৃত হাতের উল্টো ধাক্কায় ছিটকে পড়ল মেহেরুন্নেসার তালোয়ার। ক্রোধে ফুঁসছে মেহের। মাহাদি ভগ্ন গলায় বলল,
কিছুক্ষণ পর ক্লান্ত, আহত আর প্রচণ্ড বিরক্ত অবস্থায় উত্তর প্রাসাদে ফিরল মেহের। তার কাঁধে আঘাতের চিহ্ন, হাতের চামড়া ছড়ে গেছে। সুনেরা দৌড়ে এলো তাকে দেখে। কি হয়েছে ভাবি? মেহের ধপ করে বসে পড়ল। বন্দিশালায় পৌঁছাতে পেরেছিলাম। সবাই একসাথে সামনে এগিয়ে এলো, বায়েজিদ, চন্দ্রা, আবিদ, সকলেই। তারপর মেহের বিরক্ত মুখে বলল। তারপর আপনার সেনাপতি সাহেব দাঁড়িয়েছিলেন। সুনেরার বুক ধক করে উঠল। মাহাদি? হ্যাঁ, আমার পথে বাধা হয়ে দাঁড়ালো, যেতে দিল না। এক পশলা যুদ্ধও হয়ে গেল, তবুও হার মানতে হলো আমায়। কক্ষের সবাই চিন্তিত মেহেরের কথা শুনে। এমনটা যদি হয় তাহলে যুদ্ধে যেতে অসম্ভব হয়ে যাবে, মাহাদি স্বয়ং তাদের পক্ষে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বায়েজিদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। মেহেরুন্নেসা বলল, আপনি হাসছেন? বায়েজিদ এবার পুরোপুরি হেসে ফেলল। হ্যাঁ, কারণ আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি হচ্ছে। সুনেরা বিভ্রান্ত হয়ে বলল। মানে? বায়েজিদ টেবিলে আঙ্গুল ঠেকালো। যদি মাহাদি সত্যি মারজানের লোক হতো তাহলে আজ মেহের এখানে বসে কথা বলতে পারতো না। কথাটা শুনে কক্ষের সবাই থমকে গেল। বায়েজিদ মেহেরের মাথায় হাত দিয়ে বলল, মাহাদি চাইলে অনায়াসে তোমাকে হত্যা করতে পারতো, কিন্তু করেনি, বরং পথ আরকে ফিরিয়ে দিয়েছে। এটা ভেবে দেখছো একবার? বায়েজিদের চোখ চকচক করে উঠল। আব্বা সুরক্ষিত আছে এবং মাহাদির কাছেই আছে। সবাই নিজের নিজের মতো করে ঘটনাগুলো মিলানোর চেষ্টা করছে। বায়েজিদ উঠে দাঁড়ালো। মেহেরুন্নেসা ভ্রু কুঁচকে বলল, কি ভাবছেন? বায়েজিদ টেবিলের উপরে ছড়িয়ে থাকা মানচিত্র গুটিয়ে বলল, কেউ চিন্তা করো না, আব্বা সম্পূর্ণ নিরাপদ আছে। যদি মাহাদি সত্যি মারজানের লোক হতো তাহলে কোনো ঝুঁকি না এনে সরাসরি মেহেরকে হত্যা করত, যাতে আমার কোনো তথ্যই না পায়। সবাই চুপ করে শুনলো। বায়েজিদ আবারও বলল, মাহাদি যুদ্ধের মানুষ, বুদ্ধিমান, কথা না বলেই ইঙ্গিত দিতে জানে। সে আমাদের বলছে আক্রমণ করো। সুনাইরার চোখ বড় হয়ে উঠল। মেহেরুন্নেসার বুকের ভেতরও আশার সঞ্চার হলো। সেই রাতেই চূড়ান্ত পরিকল্পনা করা হলো। আগামীকাল পরদিন থেকে উত্তরের প্রাসাদে যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু। লোহার কারখানায় আগুন জ্বালিয়ে তালোয়ারে ধার দেওয়া হচ্ছে, তীর ভর্তি ঝুলি সাজানো হচ্ছে। পুরো প্রাসাদ যেন আবার যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। মেয়ে দুটোর মুখের দিকে তাকালে ভালো লাগে না মেহেরুন্নেসার। এমন জীবন সে মেয়েদের দিতে চায়নি। জান্নাত দুদিন ধরে কান্নাকাটি করছে তার বিড়ালটার জন্য, মহলে ফেলে এসেছে তাকে। বাবা মাকে বলার সাহস হয় না। আবিদের কাছে গিয়ে জানালো ব্যাপারটা। আবিদ আর জান্নাত এর খুব মিষ্টি সম্পর্ক। আবিদের মেয়ে শাখা হলেও প্রথম মেয়ে ছিল জান্নাত। মেয়েকে কথা দিল তার বিড়াল তুষিকে সুন্দর মতো তার কাছে এনে দিবে। বহু বছর পর শাহাবাদের নারী সৈন্যরা যুদ্ধের পোশাক পরল। শেষ দুর্গের সেই দুর্ধর্ষ নারীরা, যারা একসময় অঙ্কুরের বাহিনীর বুক কাঁপিয়ে দিয়েছিল, অধিকাংশই মিশরীয়। বিকেলের দিকে মেহেরুন্নেসা প্রস্তুত হয়ে বের হলো। বায়েজিদ পথ আটকালো। শোনো না মেহের, বলছি তোমার যাওয়ার প্রয়োজন নেই। মেহেরুন্নেসা অবাক হয়ে ভ্রু উঁচিয়ে বলল, এটা আপনি বলছেন শেহজাদা? হ্যাঁ। কিন্তু কেন? কারণ আমি বলছি। খুব সুন্দর কারণ। বায়েজিদ বিরক্ত হলো। মেহের, এটা যুদ্ধ, আর তোমার দুইটা মেয়ে আছে। মেহেরুন্নেসা সিল্কের কালো কাপড়ে আবৃত মুখ, শুধু কাজল কালো চোখ দুইটাই দৃশ্যমান। বড় বড় করে তাকিয়ে বলল, আপনিও তো যাচ্ছেন। জান্নাত আর সাহারা কি কেবল আমার মেয়ে? আপনার নয় কি? এই রাজ্যের দায়িত্ব আমারও আছে। বায়েজিদ বুঝলো তর্ক করে লাভ নেই। শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল। আবিদও একই কথা বলেছিল চন্দ্রপ্রভাকে, কিন্তু লাভ হলো না। তারা যুদ্ধে প্রাণত্যাগ করলে তাদের সন্তানরা জানবে তাদের মা শহীদ হয়েছে। অবশেষে সিদ্ধান্ত নিল সব শিশুদের উত্তরের প্রাসাদেই রাখা হবে। জান্নাত, সাহারা আর শাখাকে দেখাশোনার জন্য রাখা হলো 5 জন দক্ষ নারী সৈনিক। তারা যুদ্ধ করবে না, শুধু শিশুদের নিরাপত্তা নিশ্চিত করবে। জান্নাত অবশ্য ব্যাপারটা মোটেও পছন্দ করলো না। সে মুখ ফুলিয়ে বলল, আমিও যাব। সুনাইরা হাঁটু গেড়ে বসে বোঝালো, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো মা, তারপর তোমাদের মহলে নিয়ে যাব। জান্নাত উৎসুক হয়ে বলল, আমি তলোয়ার চালাতে পারি, দাঁড়াও আমার ছোট তলোয়ারটা নিয়ে আসি। আবিদ কাঠের তালোয়ার বানিয়ে দিয়েছিল জান্নাতকে। সে এটা নিয়ে যেতে চাইছে। মেয়েটা বহু কষ্টে তাদের বুঝিয়ে রেখে যাওয়া হলো মহলে। মেহের 3 মেয়েকে চুমু খেলো আদর করে। সূর্য ডুবতে শুরু করলো। পশ্চিম আকাশ লাল হয়ে উঠেছে, মনে হচ্ছে পুরো আকাশ রক্তে রাঙা। সেই আলোয় একে একে বের হলো সৈন্যদল। সামনে বায়েজিদ, তার ডান পাশে মেহেরুন্নেসা, বাম পাশে সুনেরা, আরেক পাশে আবিদ, পেছনে সারি সারি অশ্বারোহী। প্রত্যেকেই বহন করছে তালোয়ার, বর্ষা, ধনুক, সাথে ব্যক্তিগত ছুরি। সবকিছু প্রস্তুত তাদের পরিকল্পনা সন্ধ্যার সময় আচমকা আক্রমণ করার। শেষ দুর্গের নারী সৈন্যরা কালো বর্ম পরে দাঁড়িয়ে আছে। দূরে শাহাবাদ প্রাসাদের মিনারগুলো দেখা যাচ্ছে। অন্ধকার নেমে আসছে চারিদিকে। ঘোড়ার খুরের শব্দে মাটি কাঁপছে। শাহাবাদের বাহিনী নিঃশব্দে এগিয়ে চলেছে প্রাসাদের দিকে। বায়েজিদ আগেই পরিকল্পনা সাজিয়ে রেখেছে। সামনের বাহিনীর নেতৃত্বে সে নিজে। ডান দিকের প্রাচীর ঘিরে আক্রমণ করবে আবিদ এবং তার অশ্বারোহী দল। বাম দিক দিয়ে প্রবেশ করবে সুনেহরা এবং শেষ দুর্গের নারী সৈন্যরা। আর সবচেয়ে পিছনে ছদ্মাবেশী বাহিনী, যারা সম্পূর্ণ মারজানের বাহিনীদের মতো সাজ পোশাকে সেজেছে।
এই কঠিন চালটা চেলেছে বায়েজিদ। যদিও যুদ্ধে ছলনার আশ্রয় নেওয়াটা তার ব্যক্তিত্বের সাথে যায় না, কিন্তু যে যেমন তাকে সেভাবে জবাব দিতে হয়। মেহেরুন্নেসা ধনুক এবং তালোয়ার উভয়ই বহন করছে। পিছনে তারই নেতৃত্বে দেওয়া নারী সৈন্যদল। প্রাসাদের কাছাকাছি পৌঁছাতেই পাহারাদাররা বিপদ বুঝে সিংহা বাজিয়ে উঠল, কিন্তু তখন দেরি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। বায়েজিদের বজ্রকণ্ঠে চারিদিক কেঁপে উঠল। পরক্ষণে শুরু হলো আক্রমণ। গর্জন করে খুলে গেল প্রধান ফটক। বিশাল গাছের গুড়ি দিয়ে একের পর এক আঘাত করছিল সৈন্যরা। তৃতীয় আঘাতে ভেঙে পড়ল দরজা। ভেতর থেকে ছুটে এলো মার্জানের সৈন্যরা। তাদের সংখ্যাও কম নয়, কিন্তু যুদ্ধের অভিজ্ঞতায় তারা শাহবাদের সেনাদের ধারে কাছেও নয়। প্রথম সারির সৈন্যরা বর্ষা ত্যাগ করতে বায়েজিদ হাত উঠালো। সঙ্গে সঙ্গে সামনে থাকা ঢাল বাহিনী হাঁটু গেড়ে বসে গেল। টং 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 বর্ষাগুলো এসে ঢালে আঘাত করতে লাগলো। সাথে সাথে পেছন থেকে ধনুর্বিদরা তীর ছুড়ল। একের পর এক সৈন্য মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। ডান দিকের প্রাচীর বেয়ে উঠে গেছে আবিদের দল। উপরে দাঁড়িয়ে থাকা তীরন্দাজদের কয়েক মুহূর্তের মধ্যে সরিয়ে দিল তারা। প্রাচীর দখল হতেই নিচে নেমে এলো অশ্বারোহীরা। দুই দিক থেকে চেপে ধরল শত্রুদের। অন্যদিকে সুনহেরা যেন ঝড়। তার তালোয়ারের আঘাতে একের পর এক সৈন্য মাটিতে পড়ছে। শেষ দুর্গের নারী যোদ্ধারাও পিছিয়ে নেই। তাদের সমন্বিত আক্রমণে প্রাসাদের বাম দিকের প্রতিরক্ষা সম্পূর্ণ ভেঙে পড়ল। দরবারের সামনে এসে দাঁড়ালো বায়েজিদ, তার বর্মের রক্ত তালোয়ারে রক্ত। মারজানের বাহিনী তখন প্রায় ছত্রভঙ্গ। কেউ পালাচ্ছে, অনেকেই আত্মসমর্পণ করেছে, আবার শেষ চেষ্টা করছে বাঁচার। এক সময় বিজয়ের ধ্বনি উঠল চারিদিকে, শাহবাজ জিন্দাবাদ, শাহবাজ জিন্দাবাদ, শাহবাজ জিন্দাবাদ। সুনেরা হাঁপাতে হাঁপাতে চারিপাশ দেখলো। তার চোখ মাহাদিকে খুঁজছে, কিন্তু গোটা যুদ্ধে মাহাদির লেশমাত্র দেখা গেল না। মেহেরুন্নেসাও স্বস্তির নিঃশ্বাস পেল। শেষ পর্যন্ত তারা পেরেছে, বিজয় আজ তাদের। কিন্তু তখনই দূর থেকে ভেসে এলো ধূপধাপ শব্দ। মনে হচ্ছে শত শত ঘোড়া একসাথে ছুটে আসছে। বায়েজিদের মুখের হাসি মিলিয়ে গেল। সে মাথা তুলে তাকালো। দূরের ধুলোয় আকাশ ঢেকে যাচ্ছে। মুহূর্তের মধ্যে দেখা দিল নতুন বাহিনী, কিন্তু এরা মার্জানের সৈন্য নয়। এদের পোশাক সম্পূর্ণ ভিন্ন। কালো আর গাঢ় নীল রঙের লম্বা, মুখের অর্ধেক ঢাকা ধাতব মুখোশে। তাদের পতাকাও অচেনা, কালো পটভূমিতে রূপালী সাপের প্রতীক আঁকা। এমন প্রতীক শাহবাদের কেউ আগে দেখেনি। প্রতিরক্ষা নেও। বায়েজিদ গর্জে উঠল। সঙ্গে সঙ্গে সৈন্যরা পুনরায় অবস্থান নিল, কিন্তু ততক্ষণে নতুন বাহিনী ঝড়ের বেগে এসে পৌঁছে গেছে। সংখ্যায় তারা কয়েক হাজার, সবার হাতে মশাল। তাদের শৃঙ্খলা দেখে বোঝা যাচ্ছে এরা সাধারণ ভাড়াটে সৈন্য নয়। মাঝখানে এগিয়ে আসছে বিশাল এক চতুর্দোলা, চারিপাশে অভিজাত রক্ষী, লোহার বর্মে ঢাকা। তাদের হাতের অস্ত্র অদ্ভুত, লম্বা বাঁকানো ফলার বর্ষা। সবাই তাকিয়েছে সেই চতুর্দোলার দিকে। বায়েজিদ চোখ শুরু করলো। মেহেরুন্নেসার বুক ধুকপুক করছে। সুনেরা শক্ত করে তালোয়ারের হাতল চেপে ধরলো। পর্দা সরে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একজন মানুষ, কালো পোশাক, কাঁধ পর্যন্ত নেমে আসা চুল, ঠোঁটে ভয়ঙ্কর হাসি, চোখ দুটো আগের মতোই অস্বাভাবিক উজ্জ্বল। বয়স যেন থেমে আছে। এক মুহূর্ত চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। সুনেরা ফিসফিস করে বলে উঠল, না। মেহেরুন্নেসার মুখ সাদা হয়ে গেল। বায়েজিদের চোয়াল শক্ত হয়ে উঠল। চতুর্দোলার ভেতর দাঁড়িয়ে আছে অঙ্কুর। 5 বছর ধরে যে অদৃশ্য ছিল, 5 বছর ধরে যার কোনো চিহ্ন পাওয়া যায়নি, সে আজ ফিরে এসেছে। সাথে এসেছে এক অজানা শক্তি, অজানা সেনাবাহিনী। এমন ভয়ঙ্করভাবে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিল 5টা বছর ধরে। শাহবাদের সৈন্যরা সদ্য বিজয়ের উল্লাসে ফেটে পড়তে যাচ্ছিল। সেই উল্লাস চূড়ান্ত হতে দিল না খোদ নিয়তি। সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের সাথে যুদ্ধ করার, আত্মহত্যা করা প্রায় একই কথা। যেচে পড়ে মৃত্যু ডেকে আনা যাকে বলে। দিগন্ত জুড়ে শুধু সৈন্য, সারির পর সারি সৈন্য। যেদিকে চোখ যায় সেদিকে অচেনা পতাকা, অচেনা বর্ম, অচেনা অস্ত্রধারী সব সৈন্য। চতুর্দোলার সামনে এসে দাঁড়ালো অঙ্কুর। 5 বছর আগে সেই মানুষটার সাথে আজকের অঙ্কুরের পার্থক্য অনেক। তার পোশাক আশাক হয়েছে রাজকীয়, আরও সমৃদ্ধ। কাঁধে অদ্ভুত নকশার ভারী আলখাল্লা, যেন বড় কোনো সম্রাট এসেছেন স্বয়ং। প্রত্যেকটা আঙ্গুলে ঝলমলে পাথর বসানো আংটি, মুখে সেই শয়তানি হাসি। পরিবর্তন হয়েছে কেবল পোশাকে, সবকিছু তার পরিকল্পনা মতোই ঘটেছে। চারিপাশ তাকে হাত দুটো প্রসারিত করলো। শাহবাদ। মনে হলো বহুদিন পর নিজের কাঙ্ক্ষিত সম্পদ ফিরে পেয়েছে সে। বায়েজিদ স্থির চোখে সবকিছু পর্যবেক্ষণ করলো। তার যুদ্ধের অভিজ্ঞতা বিশাল। বুঝলো এখানে লড়াইয়ের কোনো অর্থ নেই। তাদের সৈন্য ক্লান্ত, সদ্য যুদ্ধ শেষ করেছে। আর অঙ্কুরের বাহিনী সম্পূর্ণ সতেজ, সংখ্যাতেও কয়েক গুণ বেশি। আজ যুদ্ধ হলে শুধু সৈন্য নয়, মেহেরুন্নেসা, সুনেরা, আবিদ, চন্দ্র, এমনকি রাজ্যের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। মেহেরুন্নেসা ফিসফিস করে বলল, শেহজাদা কি করবা এখন? বায়েজিদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিজের তালোয়ারটা নিচে নামিয়ে আনলো। সুনেরা অবাক হয়ে তাকালো। ভাইজান? বায়েজিদ শান্ত গলায় বলল, এই যুদ্ধ আর জিততে পারবো না আমরা। এখানে বুদ্ধিমানের পরিচয় দেওয়া থেকে সামান্য বোকামের মাসুল কিন্তু গোটা রাজ্যকে দিতে হবে। বায়েজিদের অস্ত্র নিচু হতে দেখে অঙ্কুর দূর থেকে হাসলো। তারপর হাত তুলতে তার বাহিনী ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো। অদ্ভুত ব্যাপার, তারা আক্রমণ করলো না, তালোয়ারও চালালো না, প্রশিক্ষিতভাবে চারিদিক ঘিরে ফেললো, যেন আগে থেকে জানতো কি হবে। এক এক করে শাহবাদের সৈন্যদের নিরস্ত্র করা হলো। তাদের অস্ত্র জমা নেওয়া হলো, বর্ম খুলে নেওয়া হলো, হাত বেঁধে ফেলা হলো
প্রত্যেকের, তবুও কেউ প্রতিরোধ করলো না। এখন প্রতিরোধ মানে নিরর্থক মৃত্যু। এই বিশৃঙ্খলার মাঝে একটা ঘটনা কারো নজরে এলো না। পেছনের দিকে অবস্থান করা শেষ দুর্গের কিছু নারী সৈন্য ধীরে ধীরে অন্ধকারের মধ্যে সরে গেল। অঙ্কুরের বিশাল বাহিনীর চোখ এড়িয়ে তারা মিলিয়ে গেল রাতের অন্ধকারে। কেউ টেরও পেল না। বায়েজিদ খেয়াল করেছে বিষয়টা, তাদের বুদ্ধির তারিফ করলো মনে মনে। এরপর শুরু হলো বন্দি কার্যক্রম। সাধারণ সৈন্য, অশ্বারোহী, দাস, সেনা দাস সবাইকে আলাদা করা হলো। লোহার শিকল পরানো হলো। তারপর দীর্ঘ সারি করে নিয়ে যাওয়া হলো কারাগারের দিকে। আবিদের মুখ শক্ত, চোখে রাগ, কিন্তু কিছু বলছে না। মেহরুন্নেসা দুই মুঠি শক্ত করে দাঁড়িয়ে। চন্দ্রা নিজের ধনুক নিচে রাখলো। সুনেরা হাঁটতে নারাজ, মরে যাবে প্রয়োজনে। একবার আকাশের দিকে তাকালো, মাহাদির কোনো দেখা নেই, মারজানেরও না। অঙ্কুর তাদের দিকে এগিয়ে এলো, দৃষ্টি গিয়ে থামলো বায়েজিদের উপর। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে হাসলো। অবশেষে এত বছর পর আমাদের আবার দেখা হলো বন্ধু। বায়েজিদ কোনো উত্তর দিল না। অঙ্কুর আবারও বলল, তোমাদের কারাগারে পাঠালে মজা হবে না, তোমরা তো আর কোনো সাধারণ বন্দি নাও। তার চোখ এবার মেহরুন্নেসার দিকে গেল। তোমরা হলে গিয়ে আমার নিজের লোক, তোমাদের জায়গা মহলে। চলো চলো। রাত গভীর হওয়ার আগেই তাদের নিয়ে যাওয়া হলো শাহাবাদ প্রাসাদে, যে প্রাসাদে তাদের নিজেদের ছিল। আজ সেখানে তারা বন্দী। প্রাসাদের বিশাল দরজার সামনে দাঁড়িয়ে মেহরুন্নেসার বুকটা হু হু করে উঠল। দূরে সিংহাসন কক্ষের দিকে তাকে অঙ্কুরের ঠোঁটে বিষাদ হাসি ফুটে উঠল। একে একে সকলকে এক কক্ষে ঢোকানো হলো। তার আগে যাচাই করা হলো সাথে কোনো অস্ত্র আছে কিনা। অঙ্কুর দাঁড়িয়ে থেকে তাদের তল্লাশি দেখছিল। নারী দাসীটা সুনেহারাকে ধরতে ভয় পাচ্ছে তল্লাশির জন্য। কোত্থেকে আচমকা ছুরি বের করে মেরে দিবে, এই মেয়ের যা তেজ হলো তাই। মহিলা সাহস করে হাত বাড়াতে কোমরে গুজে রাখা বাঁকানো ছুরিটা ঝড়ের বেগে গেঁথে দিল অঙ্কুরের সঙ্গী দাসীর ঘাড়ে। অঙ্কুর ছিটকে দুপা সরে গিয়ে খিলখিল করে হেসে উঠল। একদম ঠিক করেছো বেগম জান, চুমো তোমাকে। এবার ভালো মতো যাও, নয়তো তোমার বাবা কিন্তু। অঙ্কুরের কথা শেষ হওয়ার আগে সুনেহারা ছুরিটা মেঝেতে ছুঁড়ে ফেলে রাগে গজগজ করতে করতে ভেতরে ঢুকলো। তাদের পোশাক দিল অঙ্কুর, সেগুলো পরিয়ে দরবারখানায় আনা হলো তাদের। সকলেই প্রহরীদের বেষ্টনীর মধ্যে দাঁড়িয়ে। সিংহাসনে বসে আছে অঙ্কুর, তার মুখে সে অস্বস্তিকর হাসি, যা দেখলে একজন সাধারণ মানুষের গা গুলিয়ে উঠবে। কিছুক্ষণ সবাইকে পর্যবেক্ষণ করার পর অঙ্কুর উঠে দাঁড়ালো। তার দৃষ্টি গিয়ে থামলো মেহরুন্নেসার উপর। তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। মেহরুন্নেসার ভ্রু কুঁচকে গেল। আমার আপনার কোনো প্রস্তাব শোনার আগ্রহ নেই। অঙ্কুর যেন শুনেও শুনলো না। সে বলল, শাহাবাদ এখন আমার, সিংহাসন আমার, ক্ষমতা আমার। তুমি চাইলেই এই সব কিছুর অংশ হতে পারো। বায়েজিদের চোয়াল শক্ত হয়ে উঠল। অঙ্কুরের পরের কথাটা শোনার আগে সে বুঝে গেল মানুষটা কি বলতে চাচ্ছে। অঙ্কুর ঠোঁট বাঁকিয়ে বলল, আমাকে বিয়ে করো মেহরুন্নেসা। তোমার মেয়েদের আমি রাখতে পারবো না যদিও, কারণ বড়টা তোমার মতো ঠান্ডা মাথার খুনি হবে, আর ছোটটা হবে এই জেদি মহিলার মতো ধারালো। তার চাইতে ভালো বাইজিদের মেয়ে বাইজিদ নিয়েই যাক। তুমি আমার বুকে আসো। বায়েজিদ এক ঝটকায় সামনে এগিয়ে আসতে চারিপাশের সৈন্যরা সঙ্গে সঙ্গে অস্ত্র তাক করলো। অঙ্কুর, তার কণ্ঠ গর্জে উঠল। তোর সাহস হলো কিভাবে আমার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার? অঙ্কুর হাসলো। সাহস? ক্ষমতাবানদের সাহস লাগে না বাইজিদ, তারা শুধু সিদ্ধান্ত নেয়। তা তুই জানিসই বন্ধু। মেহরুন্নেসার চোখে তখন ঘৃণা। ঘৃণিত কণ্ঠে বলল, তোর মতো পুরুষের মুখে থু। অঙ্কুরের মুখের হাসি কিছুটা মিলিয়ে গেল। দুঃখজনক নূর, দুঃখজনক। বাকি জীবনটা তাহলে এই সাবেক শাহজাদার সাথে কারাগারে কাটাও। এরপর বন্দীদের আলাদা কক্ষে নিয়ে যাওয়া হলো। প্রহরী বাড়িয়ে দেওয়া হলো চারিপাশে। কেউ কারোর সাথে দেখা করতে পারবে না। রাত গভীর। হঠাৎ কয়েকজন প্রহরী দেখতে পেল অঙ্কুর দ্রুত পায়ে মেহরুন্নেসার কক্ষের দিকে যাচ্ছে। তার মুখ দেখে বোঝা যাচ্ছে মেজাজ ভালো না। প্রহরীরা কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। ভারী দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল সে। তারপর দরজা বন্ধ করে দিল ভিতর থেকে। ভেতর থেকে একটা ধাতব শব্দ এলো খুব জোরে। কেউ যেন ভারী কোনো কিছু ফেলে দিয়েছে। প্রহরীরা একে অন্যের দিকে তাকালো, কিন্তু ভেতরে ঢোকার সাহস পেল না। হঠাৎ দরজার নিচ দিয়ে কিছু একটা গড়িয়ে বের হতে শুরু করলো। কেউ বুঝতে পারেনি প্রথমে বিষয়টা। একজন প্রহরী ফিসফিস করে বলল, রক্ত। সবাই স্তব্ধ। সত্যি দরজার নিচ দিয়ে ধীরে ধীরে লাল রক্ত বের হয়ে আসছে। পরক্ষণেই দরাম করে দরজাটা ভেতর থেকে খুলে গেল। প্রহরীরা চমকে উঠল। সামনে দাঁড়িয়ে আছে মেহরুন্নেসা। এলোমেলো চুল, দ্রুত শ্বাস নিচ্ছে, চোখ দুটো আগুনের মতো চলছে। তার হাতে রক্তমাখা একটা ছুরি। কক্ষের ভেতরে মাটিতে পড়ে আছে অঙ্কুর। তার কাঁধ থেকে রক্ত ঝরছে, মনে হচ্ছে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। সে এক হাতে ক্ষত চেপে ধরে আছে, আর অন্য হাতে মাটির ভর দিয়ে উঠতে চেষ্টা করছে। মেহরুন্নেসা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার কণ্ঠ ঠান্ডা। পরের বার আমার কক্ষে ঢোকার আগে মনে রাখবি, এবার ধরটা আলাদা করলাম না দেহ থেকে, পরের বার করে দেব। অস্বাভাবিক ঠান্ডা। দেখে মনে হচ্ছে না অঙ্কুর বাঁচবে। তবুও প্রহরীরা তাকে ধরাধরি করে বৈদ্যের ঘরে নিয়ে গেল। চিকিৎসক তো সাথেই। শুরু হলো তাকে বাঁচানোর তোড়জোড়।
কারাগারে ভারী লোহার দরজাটা ধপ করে বন্ধ হওয়ার সাথে সাথে চারিপাশ অন্ধকারে ডুবে গেল। শুধু দেয়ালে ঝোলানো একটা মশালের ক্ষীণ আলো দপদপ করছে। অঙ্কুরের কাঁধে আঘাত করার মূল্য খুব দ্রুতই দিতে হলো সবাইকে। ক্রোধে উন্মত্ত হয়ে উঠেছিল অঙ্কুর। আহত অবস্থায়ও নির্দেশ দিল সবাইকে কারাগারে নিক্ষেপ করার। পুরো জমিদার পরিবারকে বন্দী করা হোক। অতঃপর বায়েজিদ, মেহেরুন্নেসা, সুনেহরা, আবিদ, চন্দ্রা সকলকে একসাথে বন্দী করা হলো প্রাসাদের পুরনো ভূগর্ভস্থ কারাগারে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। সবাই নিজ নিজ চিন্তায় ডুবে আছে। অবশেষে নীরবতা ভাঙল মেহেরুন্নেসা। তার কণ্ঠ কাঁপছে। ইয়া আল্লাহ, আমার মেয়েদের হেফাজতে রাখো। সুনেহরা দেয়ালে মাথা টেকিয়ে বসেছিল। সে চোখ বন্ধ করলো। মেয়েদের কথা ভেবে আসলেই চিন্তা হচ্ছে। আদৌ কি নারী সৈন্যরা সেখানে আছে, নাকি বাচ্চা তিনটাকে ফেলে রেখে চলে গেছে প্রাণের ভয়ে? চন্দ্রার বড্ড কষ্ট হচ্ছে। আবিদ থাকতে বলল, সে থাকলে আজ মেয়েগুলোকে যে করেই হোক রক্ষা করত। মুহূর্তে যেন সবার বুকের ভেতর একই ভয় চেপে বসলো। মাত্র 5 জন নারী সৈনিকের দায়িত্বে মেয়েরা। মেহেরুন্নেসা চোখ ভিজে উঠল। ওরা ঠিক মতো খেয়াল রাখবে তো? সাহারা তো রাতে আমায় ছাড়া ঘুমায় না, কাঁদলে কে ওকে শান্ত করবে? চন্দ্রার বুকটাও হাহাকার করে উঠল। ছোট্ট মেয়েটা মায়ের আঁচল ছাড়া থাকতেই পারে না। ঘুম থেকে উঠেই প্রথমে মাকে খুঁজে। এখন যদি কাঁদতে কাঁদতে জেগে উঠে। আবিদ মাথা নিচু করে বসে আছে। জীবনে বহু বিপদ দেখেছে, কিন্তু আজ নিজেকে অসহায় লাগছে। নিজের সন্তানের জন্য কিছুই করতে পারছে না। সবচেয়ে অস্থির হয়ে উঠল সুনেহরা। হঠাৎ উঠে দাঁড়িয়ে লোহার শিক ধরে ঝাঁকাতে লাগলো। ধুর ধুর ধুর! তার চোখ লাল হয়ে উঠেছে। অঙ্কুর কালী উত্তরের প্রাসাদ দখল করবে, তারপর তারপর মেয়েগুলোর কি হবে? কেউ উত্তর দিতে পারলো না। প্রশ্নটা সবার মাথাতেই ঘুরছে। বায়েজিদ এতক্ষণ চুপচাপ বসেছিল। হঠাৎ বলল, এই শান্ত হতো তোমরা। সুনেহরা ঘুরে তাকালো। কিভাবে শান্ত হব ভাইজান? ওদের কিছু হয়ে গেলে? বায়েজিদের চোখেও দুশ্চিন্তা স্পষ্ট। তবুও নিজেকে শক্ত রাখলো। তো শেষ দুর্গের নারী সদস্যরা এতটা অকৃতজ্ঞ না। ওদের আমি চিনি। জীবন দিয়ে হলেও আমার মেয়েদের রক্ষা করবে ওরা। তবুও বুকের ভয় কমলো না কারো। আর একটা বিষয় সবাইকে আরো বেশি ভাবাচ্ছে। এত কিছু হয়ে গেল, যুদ্ধ হলো, বন্দী হলো সবাই, অথচ মাহাদির কোনো খোঁজ নেই। মেহেরুন্নেসা নিচু স্বরে বলল, আচ্ছা মাহদি কোথায়? সুনেহরা চোখ নামিয়ে ফেললো। অনেকক্ষণ পরে বলল, আমি আর কিচ্ছু বুঝতে পারছি না। লোকটা কি আদৌ আমাদের পক্ষে নাকি বিপক্ষে, নাকি অন্য কোনো খেলা খেলছে? মেহেরুন্নেসা 2 হাত জোর করে দোয়া পড়তে লাগলো। সুনেহরা মাথা নিচু করে বসে পড়ল। উত্তরের প্রাসাদ থেকে বের হওয়ার সময় চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে নারী সেনারা। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা তাদের বলে দিয়েছিল উত্তরের প্রাসাদও বেশিক্ষণ নিরাপদে থাকবে না। অঙ্কুর যদি শাহাবাদ দখল করে থাকে, তাহলে তার পরবর্তী লক্ষ্য হবে উত্তরের প্রাসাদ। আর সেখানে আছে রাজপরিবারের সবচেয়ে মূল্যবান 3 জন সদস্য। রাতেই 5 জন নারী সৈনিক 3 শিশুকে নিয়ে জঙ্গলের পথ ধরেছিল। ঘন বৃক্ষের আড়ালে লুকিয়ে থাকা সরু রাস্তা, কাটা ঝোপ, শুকনো খাল, পাহাড়ি ঢাল, সবকিছু পেরিয়ে বহু দূরে এক গোপন প্রশিক্ষণ দুর্গ। এখানে শেষ দুর্গের নারী যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো। মেহেরুন্নেসা দীর্ঘ সময় এখানে থেকেছে। বাচ্চারা বুঝতে পারছে না কি ঘটছে। এখানে তাদের মা নেই, বাবা নেই, পরিচিত কেউ নেই। চারিপাশে অচেনা মুখ, অচেনা জায়গা, অচেনা ঘর। গভীর রাত থেকে এক নাগাড়ে কাঁদতে শুরু করলো সাহারা। ছোট্ট মেয়েটার কান্না শুনে সবার বুক হাহাকার করে উঠছিল। কান্না দমাতে সৈনিকরা একে একে কোলে নিতে লাগলো। কার কোলে গেলে থামবে? খেলনা এনে দিল কত, কিন্তু কিছুতেই কাজ হলো না। সাহারা শুধুই কাঁদছে। শাখা অবশ্য তুলনামূলক শান্ত। সে কোণের দিকে বসে আছে, 2 হাঁটু জড়িয়ে, বড় বড় চোখে সবকিছু। মাঝে মধ্যে সাহারার দিকে তাকাচ্ছে, কিন্তু খুব একটা কথা বলছে না। চঞ্চল মেয়েটাও চুপসে গেছে একদম। সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছিল জান্নাত। সে নিজেও তো শিশু, তবুও নিজেকে বড় ভাবার প্রবল শখ। সাহারার কান্না থামাতে কোলে নিয়ে হাঁটছে কক্ষ জুড়ে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বারবার বলছে, কাঁদিস না বোন, আম্মা আসবে, বাবাও আসবে, দেখিস। কিন্তু সাহারা কিছুতেই শুনছে না। কান্না করতে করতে হাঁপিয়ে উঠল, শুধু ফোপাচ্ছে এখন। জান্নাত ভয় পেয়ে গেল। এই এই বোন, তোর তো শ্বাস আটকে যাবে। তার নিজের চোখে পানি। তবুও সাহারাকে শান্ত করার চেষ্টা করছে। একজন নারী সৈনিক থেকে সামান্য গরুর দুধ জোগাড় করলো, এনে একটা পাত্রে গরম করলো, ছোট্ট পাত্রে করে নিয়ে এলো। জান্নাত নিজেই সেটা হাতে নিল, যেন খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। মায়ের পর বড় বোনই তো মায়ের দায়িত্ব পালন করে। সে সাহারাকে কোলে নিল যেমন করে মেহের নিত। গলায় রুমাল দিয়ে চামচে করে বাটি থেকে দুধ তুলে মুখে দিল। দেখ, একটু খা। সাহারা মুখ ঘুরিয়ে নিল, কেঁদেই চলেছে। সে কিছুতেই মুখ খুলছে না। শেষ পর্যন্ত অনেক বুঝিয়ে, অনেক আদর করে নিজের চোখ মুছতে মুছতে জান্নাত সাহারাকে অল্প কিছু দুধ খাওয়াতে পারলো। দুধ খাওয়ার পর সাহারার কান্না কিছুটা কমলো। চোখ দুটো লাল হয়ে গেছে, বারবার ঢুলে পড়ছে। জান্নাত তাকে বুকে জড়িয়ে বসে রইল। নিজেও ঘুমে কাহিল, তবুও ছাড়ছে না। মনে হচ্ছে ছাড়লে আবারও কাঁদতে শুরু করবে। সাহারা ছোট্ট হাতে জান্নাতের জামা শক্ত করে চেপে ধরলো, তারপর ফিসফিস করে বলল, আপি। আম্মা, মা, আম্মা। জান্নাত বোনকে বুকের সাথে চেপে ধরলো। তার নিজেরও খুব কাঁদতে ইচ্ছা করছে। সাহারার কপালে চুমু খেয়ে বলল,
আসবে 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 আমার সোনা বনু। বোনের বুকে মা মা অনুভূতি পাচ্ছিল সাহারা। চোখ বুজে এলো, অবশেষে ঘুমিয়ে পড়ল সে। অনেক কান্না, অনেক কষ্টের পর সাহারাকে ডেকে জান্নাত নিজের পাশে শোয়ালো। শাখা দেয়ালের পাশে জান্নাতের কাছে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। সাহারা জান্নাতকে আঁকড়ে ধরে আছে। জান্নাত নিজেও ঘুমিয়ে পড়েছে বসা অবস্থাতে, এক হাত এখনো শক্ত করে রাখা ছোট্ট বোনটার গায়ের উপর, যেন ঘুমের মধ্যেও তাকে আগলে রাখছে। রাতটা যেন এক যুগের সমান দীর্ঘ ছিল। সাহারাকে সামলাতে সামলাতে জান্নাত যেন হুট করেই বড় হয়ে গেছে। মাত্র 7 বছরের একটা মেয়ে 2 বোনের অভিভাবক হয়েছে। রাতের প্রায় শেষ দিকে সাহারা আর শাখা ঘুমিয়েছিল। জান্নাত অনেকক্ষণ জেগেছিল, ঘুমন্ত 2 বোনের মুখের দিকে তাকিয়ে, কেউ যেন ওদের নিয়ে যেতে না পারে। সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঢুকতে সবার আগে ঘুম ভাঙলো জান্নাতের। ঘুম ভাঙার পরও কয়েক মুহূর্ত চুপচাপ বসে রইল, হয়তো ভুলে গিয়েছিল কোথায় আছে। সবটা মনে পড়তে মুখটা মলিন হয়ে গেল, তবুও কান্না করলো না, চুপচাপ উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পর দুর্গের এক নারী সৈনিক গরম পানি নিয়ে এলো। জান্নাত নিজেই 2 বোনকে ডেকে তুললো। শাখা চোখ কসলাতে কসলাতে উঠে বসলো। সাহারা ঘুম ভাঙতে চারিদিকে তাকালো। তারপর প্রথম প্রশ্ন, আমি কই? জান্নাতের বুকটা মোচড় দিয়ে উঠছে বোনের ব্যথিত গলায়, তবুও মুখে হাসি আনার চেষ্টা করলো। আম্মু পরে আসবে। সাহারা কিছুক্ষণ তাকিয়ে রইল, ঠোঁট কাঁপতে লাগলো ছোট্ট মেয়েটার। জান্নাত দ্রুত তার মুখ ধুয়ে দিল, হাত ধুয়ে দিল, চুলগুলো একটু গুছিয়ে দিল। শাখাও চুপচাপ বসে সব করিয়ে নিল। খাবার নিয়ে এলো দাসীরা, গরম রুটি, দুধ, কিছু ফল। সাহারা খেতে চাইছিল না। উঠোনে প্রজাপতি পাখি কত কি দেখিয়ে জান্নাত খাওয়ালো তাকে। খেতে খেতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো, ফুপিয়ে উঠলো সে। জান্নাত কিছু বলল না, নিজের চোখও ভিজে উঠেছে, কিন্তু সে কাঁদছে না। বড় বোন কাঁদলে সাহারা আরো ভয় পাবে, কিন্তু এই দৃশ্যটা সহ্য করা বড়ই কঠিন। একটা 7 বছরের মেয়ে নিজের শৈশব ভুলে গিয়ে মায়ের মতো আচরণ করছে, আর 2টা ছোট্ট বোন তার উপর নির্ভর করে আছে। জান্নাত সাহারার মুখ মুছিয়ে দিল, শাখার হাতে পানির পাত্র ধরিয়ে দিল। 2 বোনকে খাইয়ে কক্ষে চুপটি করে বসে রইল গুটিসুটি মেরে। দুজন ভয়ে বোনের বুকে চুপটি করে আছে। অসহায়ের মতো টলমল করছে সাহারা, সবুজ ডাগর ডাগর চোখ জোড়া। জান্নাত বোনদের বুকে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আম্মা, মণিমা, বাবা কই তোমরা? আমাদের নিয়ে যাও। কেটে গেছে 12টা দিন। শাহ পরিবার কারাগারে বন্দী। অঙ্কুরের অবস্থার কোনো উন্নতি হয়নি। ও মরে গেলে যদি মুক্তি পায় এরা, বেঁচে ফিরলে আরো ভয়ঙ্কর হয়ে ওঠার আশঙ্কা করছে তারা। বাচ্চাগুলোর চিন্তায় দুদণ্ড স্থির হতে পারছে না কেউ। এমন সময় কর্কশ শব্দে খুলে গেল কারাগারের ভিতরের একটা দরজা। সরু সিঁড়ি হয়ে উপরে উঠে আসলো মিরান, হাতে কতগুলি কাগজ। সবাই উঠে দাঁড়ালো বসা থেকে। মিরান কাগজগুলো বায়েজিৎকে দিয়ে বলল, এটা উত্তরের প্রাসাদের অঙ্কুর কর্তৃক বানানোর সবগুলি গোপন কক্ষের নকশা। প্রত্যেকটায় এমন সব অস্ত্র আছে যার দ্বারা অঙ্কুর এত ক্ষমতাশালী। এগুলো এখন বিনা পাহারায়। চলো সবাই। সরু সিঁড়িটা দিয়ে সবাই নেমে গেল। রইল শুধু মেহেরুন্নেসা আর মিরান। গত পরশু মেহেরুন্নেসার পায়ে বেশ জোরে চোট লেগেছে। অঙ্কুর সৈন্য পাঠিয়েছিল একটা প্রস্তাব রাখতে। সুনেরাকে যদি তার সাথে বিবাহ দেওয়া হয় তবে সে শাহ পরিবারকে মুক্তি দেবে এবং রাজ্য ছেড়ে দেবে, অথচ সে নিজেই মৃত্যুর সাথে লড়াই করছে। ক্রোধে সুনেহারা আক্রমণ করে বসে প্রহরীর উপর। লোকটা সুনেহারাকে দমাতে না পেরে লোহার দণ্ডটা ছুঁড়ে মেরেছে মেহেরুন্নেসার পায়ে। কেটেও গেছে বেশ খানিকটা। মিরান মেহেরুন্নেসার পায়ে ঔষধি তেল মালিশ করে দিল। মেহেরুন্নেসা পাথরের মতো ঠায় বসে আছে। মিরান তেল ঘষতে ঘষতে বলল, এই কক্ষগুলো কতকাল পর খোলা হয়েছে। এগুলোতে তো আসামি রাখা হয়নি কখনো। অবশ্য খুলবে নাই বা কেন? কারাগার খালি আছে নাকি? আর গোটা রাজ্যের সব সৈন্য ভরে দিয়েছে জালেমগুলো। মেহেরুন্নেসাও তাই ভেবেছিল প্রথমে। কারাগার এত পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এটা ঠিক কোন পাশে মহলের তাও আন্দাজ করতে পারছে না। আনা হয়েছিল চোখ বেঁধে। এখানে কি হতো বলো তো? কারাগারের ধরন এমন অদ্ভুত হয় নাকি? এ তো বাইজি গৃহের বর্ণনার সাথে মেলে। মিরান হাঁটু ভাঁজ করে বসলো। ঠিকই ধরেছ বেগম, এটা বাইজি গৃহই। এই কক্ষে অঙ্কুরের বিদেশি ক্রেতাদের আনা হতো এই সুড়ঙ্গটা দিয়ে। তাদের মনোরঞ্জনের জন্য দেয়া হতো কম বয়সী কিশোরী মেয়ে। তারা সারা রাত নাচাতো সেই মেয়েদের। এমনকি একবার সিমরানকেও এই কক্ষে নাচতে হয়েছিল মারজানের আদেশে। মেহেরুন্নেসার গা ঘৃণায় রিরি করে ওঠে। মিরান দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সেদিন এখানে ধরে বেঁধে নিয়ে আসা হয় আমাকে, কারণ পুরুষ ছিল 6 জন, সিমরান একা। অন্য কোথাও মেয়ে জোগাড় করতে না পারায় আমাকে কারাগার থেকে নিয়ে আসে। আমাদের কক্ষে রেখে চলে যাওয়ার পর সেখানে দেখলাম এক পরিচিত মুখ। আমার সৎ বাবা, নেশায় বুধ হয়ে আছে সব কটা। একজন সিমরানের ওড়না কেড়ে নিল, বলল বস্ত্রহীন হয়ে নাচতে। সে রাতে সব কয়টাকে কেটে বস্তায় ভরে এ ঘরে রেখে গিয়েছিলাম। তার খেসারত দিতে হয়েছিল সিমরানকে। হাতে পায়ের নখ খেয়ে সূচ গেঁথে রেখেছিল সারা রাত। মেহেরুন্নেসার গায়ে কাটা দিয়ে উঠছে মিরানের এক একটা কথায়। কাপা কাপা চোখ জোড়া পাপড়ি ঝাপটে বলল, ওটা বুঝি তোমার
করা প্রথম হত্যা ছিল। মিরান ফ্যাচ করে হেসে উঠল। কি যে বলো না বেগম, আমাকে আনা হলো কারাগার থেকে, হত্যা করেছি পরেই কারাগারে নিয়েছে। কারাগারে গিয়ে আবার হত্যা। জীবনের প্রথম খুন কাকে করেছো তুমি? মিরান পা দোলাতে দোলাতে অকপটে উত্তর দিল। আমার প্রেমিককে। কেন? আর তখন তো তুমি ছোট ছিলে। প্রেমিক? বুঝলে না বেগম, মিথ্যা দায়ে আমাকে ফাঁসানো হয়েছিল। কিছুদিন পর ছেড়েও দেওয়া হয়। রত্নপ্রভার মৃত্যুর পরপরই আমাকে ছেড়ে দেয়। ওই হত্যাগুলো নিজে বাঁচতে করেছিলাম। নিজ বুদ্ধিতে এবং সজ্ঞানে আমি প্রথম হত্যা করেছি আমার প্রেমিককে, কারণ ও আমার সাথে অন্য নারীর তুলনা করত। দুনিয়ার সব নারীকে ওর ঠিক মনে হতো, খালি আমি বাদে। একদিন সহ্যের সীমা পেরিয়ে গেল। তারপর হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।